মরশুমের দিনে লেখক সুভাষ মুখোপাধ্যায়। আমি তোমাদের পাঠ্য মরশুমের দিনে এই রচনা নিয়ে আলোচনা করছিলাম। আজকের লেখক সুভাষ মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করব। ব্যক্তিগত জীবন সম্পর্কে অর্থাৎ লেখক পরিচিতি সম্পর্কে তোমাদের সামনে সবিস্তারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে রচনাংশকে বুঝতে হলে লেখক সম্পর্কে জানা খুবই জরুরি। লেখকের ব্যক্তিগত জীবন, লেখকের চিন্তাধারা, লেখকের আদর্শ, এগুলি সম্পর্কে তোমরা যদি জেনে রাখো তাহলে তার লেখা রচনা, তোমাদের পাঠ্যাংশ তোমাদের কাছে আরও ভালো লাগবে। তাই আজকের আমি লেখক পরিচিতি সম্পর্কে তোমাদের সামনে একটা ব্যাখ্যা তুলে ধরব, তোমরা সেটা শুনতে থেকো। আর অনেকে এই মরশুমের দিনে রচনার শব্দার্থ আমাকে পাঠিয়েছিলে, সেগুলো আমি কারেকশন করে দিয়েছি। অনেকে পাঠাওনি, যদি পারো লিখে একবার আমাকে দিয়ে চেক করিয়ে নিও। আর আজকের যে শব্দগুলো তোমাদের দিয়েছিলাম সেই শব্দের শব্দার্থগুলো আমি আমাদের স্কুলের এই গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত লেখনি সেগুলো দেখে লিখে নেবে। আর লেখক পরিচিতিটা তোমরা শুনতে থেকো। পরের দিন এই মরশুমের দিনে রচনাংশ থেকে আমি লাইন ধরে ব্যাখ্যা শুরু করব। লেখক সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় 1919 সালের 12ই ফেব্রুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি আবগারি বিভাগের কর্মচারী। তার বদলির চাকরি হওয়ায় লেখকের শৈশব কেটেছিল পূর্ব ও পশ্চিমের বিভিন্ন স্থানে। 3-4 বছর বয়সে তার মা জানকীবালা দেবী এবং বাবা ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায় সহ যৌথ পরিবারে 50 নম্বর নেবুতলা লেনে কেটেছে একটি ভাড়া বাড়িতে। তার শিক্ষারম্ভ অর্থাৎ বিদ্যারম্ভ ঘটে প্রথমে নওগাঁর স্কুলে এবং পরবর্তীকালে কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউট ও সত্যভামা ইনস্টিটিউটে। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে তিনি ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর থেকে কমিউনিস্ট পার্টির আদর্শে উদ্বুদ্ধ হতে শুরু করেন। কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। ছেলেবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কবি সুকান্ত ভট্টাচার্যের অনুপ্রেরণায় সুভাষ মুখোপাধ্যায়ের রাজনীতির অঙ্গনে পদার্পণ। সুভাষ মুখোপাধ্যায়, তোমরা জানো যে কবি সুভাষ মুখোপাধ্যায় একজন গদ্যশিল্পী হলেও তিনি কিন্তু একজন কবিও। তবে শুধু কবি, গদ্যশিল্পী বা সাহিত্যিকই নয়, তিনি একজন রাজনীতিতে অংশগ্রহণকারীও। এবং তার রাজনীতিতে অংশগ্রহণ কবি সুকান্ত ভট্টাচার্যের অনুপ্রেরণায়। সুকান্ত ভট্টাচার্য, যাকে আমরা কিশোর কবি হিসেবে চিনি। সামাজিক নৈতিকতার প্রতি তিনি ছিলেন নিবেদিত প্রাণ। কলেজ জীবনে তিনি সক্রিয়ভাবে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1940 সালে ছাত্রাবস্থাতেই, মানে ছাত্র থাকাকালীন, তার প্রথম কবিতার বই অর্থাৎ কাব্যের বই পদাতিক প্রকাশিত হয়। অনেক সমালোচকের মতে এটি আধুনিক বাংলা কবিতার প্রথম উপস্থাপন। এই বইয়ের প্রতিটি কবিতায় ভীষণ দৃঢ় এবং সোজা সাপটা ভাষায় লেখা। বাংলা সাহিত্যে সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি নামে পরিচিত। 1932 থেকে 1933 সালে সুভাষ মুখোপাধ্যায় সক্রিয়ভাবে যুক্ত হন বঙ্গীয় প্রাদেশিক কিশোর ছাত্র দল সংগঠনে।
কবি সমর সেন লেখককে রাজনীতির আদর্শে উদ্বুদ্ধ করেছিলেন। 1942 সালে তিনি পার্টির সদস্য পদ লাভ করেন আর মাসে 15 টাকা ভাতায় তিনি সর্বক্ষণের কর্মীরূপে পার্টির জনযুদ্ধ পত্রিকার সঙ্গে যুক্ত হন। এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একটি পত্রিকা ছিল, নাম জনযুদ্ধ, এবং সেই জনযুদ্ধ পত্রিকার সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন। 1946 সালে সাংবাদিক রূপে দৈনিক স্বাধীনতা পত্রিকার সাথেও যুক্ত হন, অর্থাৎ তিনি সাংবাদিকতার কাজটিও অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন। 1948 সালে কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলে তিনি পার্টির সদস্য হিসেবে কারাবরণ করেন, অর্থাৎ তাকে জেলে আবদ্ধ করা হয় এবং দমদম জেলের অনশন ধর্মঘটে সামিল হন। 1950 সালে তিনি মুক্তি পান। মুক্তির পর মাত্র 75 টাকা বেতনে একটি নতুন প্রকাশনায় সহ সম্পাদক হিসেবে যোগ দেন। পরবর্তীকালে সেই চাকরি ত্যাগ করে পরিচয় নামক পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। এই সময়ে তিনি সুলেখিকা গীতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন, অর্থাৎ তার বিবাহ হয় গীতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিবাহের পর বজবজ অঞ্চলের ব্যঞ্জনবেড়িয়ার শ্রমিক বস্তিতে বসবাস শুরু করেন এবং সেখানকার চটকল মজুর সংগঠনের কাজে নিজেকে নিয়োগ করেন। 1967 সালে 144 ধারা ভঙ্গ করে দ্বিতীয়বারও কারাবরণ করেন, অর্থাৎ দ্বিতীয়বার তিনি কারারুদ্ধ হন। 13 দিন তিনি কারারুদ্ধ ছিলেন। এরই মাঝে সত্যজিৎ রায়ের সন্দেশ পত্রিকায় একযোগে সম্পাদনার কাজেও লিপ্ত হয়েছিলেন। রাজনৈতিক কার্যকলাপের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি সৃষ্টি করেছেন অসাধারণ সব সাহিত্য, যেমন অগ্নিকোণ, চিরকুট, কাল মধুমাস, ফুল ফুটুক, যত দূরেই যাই, ছেলে গেছে বনে, একটু পা চালিয়ে ভাই। তার যুগান্তকারী কাব্যগ্রন্থের পাশাপাশি হাংরাস, অন্তরীপ, হ্যানসেনের অসুখ প্রভৃতি গদ্য রচনা, আবার অনুবাদ সাহিত্যেও তিনি আত্মনিয়োগ করেছিলেন, করে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন জানালেও এদেশের নকশাল আন্দোলনকে তিনি সমর্থন করেননি, যার প্রকাশ কে কোথায় যায় এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। 1977 সালে জরুরি অবস্থাকে যেমন সমর্থন করেননি, তেমনি রাজনৈতিক মতাদর্শে প্রভেদের কারণে, পার্থক্যের কারণে 1981 সালে পার্টির সদস্যপদ ত্যাগ করতে তিনি পিছপা হননি, অর্থাৎ বামপন্থী থেকে তিনি সরে আসেন। বামপন্থা থেকে সরে এসে তিনি দক্ষিণপন্থী রাজনীতিতে অংশগ্রহণ করেন। শেষের দিকে তিনি যকৃৎ ও হৃৎপিণ্ডের অসুস্থতায় দীর্ঘদিন ধরে রোগে ভুগে প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। 2003 খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয়। মরশুমের দিনে, লেখক সুভাষ মুখোপাধ্যায়। সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে রচনাটি তাঁর অত্যন্ত জনপ্রিয় একটি গদ্য গ্রন্থ নারদের ডায়েরি থেকে নেওয়া হয়েছে। গদ্যগ্রন্থের নাম নারদের ডায়েরি। এই নারদের ডায়েরি থেকে তোমাদের পাঠ্য মরশুমের দিনে রচনাংশটি গৃহীত হয়েছে। আজ আমি তোমাদের এই পাঠ্য মরশুমের দিনে রচনার বিষয় নিয়ে তোমাদের সঙ্গে সবিস্তারে আলোচনা করব। এই পাঠ্যাংশের বিষয়বস্তু সম্পর্কে একটা পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় এটা মন দিয়ে শুনলে তোমাদের এই রচনার বিষয়বস্তু সম্পর্কে আর কোনো অসুবিধা থাকবে না। রচনা সম্পর্কে, রচনার বিষয় সম্পর্কে একেবারে সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তারপর আগামী দিনগুলিতে এর এক একটি লাইন ধরে আমি তোমাদের বিষয়টিকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যেভাবে তোমাদেরকে আমার আলোচনাগুলো অনুসরণ করতে বলছি, তোমরা
সেইভাবেই অনুসরণ করো, দেখবে এই বিষয়টি সম্পর্কে আর কোনো সমস্যাই থাকবে না। যাই হোক, আমরা এখন আলোচনায় আসি মরশুমের দিনের রচনাংশ নিয়ে। তোমরা দেখো, আমাদের এই আলোচ্য পাঠ্যাংশের শিরোনাম কি? শিরোনাম মানে নামকরণ। আমাদের এই আলোচ্য রচনার শিরোনাম মরশুমের দিনে। এই রচনাংশটির নামকরণ মরশুমের দিনে কেন করা হয়েছে? এর মধ্যে কি লেখকের কোনো উদ্দেশ্য কাজ করছে? হ্যাঁ, রচনার শিরোনামের সঙ্গে জড়িয়ে আছে বিষয়ের সম্পর্ক। আমরা যদি একটু ঘুরিয়ে বলি তাহলে দাঁড়াবে, বিষয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে রচনার নামের। অর্থাৎ এই রচনার বিষয়ের উপর দাঁড়িয়ে আছে এর নামকরণ। আমরা যদি এই শিরোনামটিকে একটু নিজের মতো ব্যাখ্যা করি, তোমরা যদি নিজের মতো ভাবার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে রচনার বিষয় মোটামুটি কি হতে পারে। অর্থাৎ এই শিরোনামের মধ্য দিয়ে রচনার ঠিক কোন ধরনের বিষয়ের দিককে ইঙ্গিত করা হয়েছে। তবে এটাও ঠিক যে শুধু নামকরণ দেখে কোনো বিষয়ের সবটা বোঝা সম্ভব নয়। অর্থাৎ সম্পূর্ণভাবে বিষয়বস্তুকে বোঝার জন্য শিরোনাম বা নামকরণ যথেষ্ট নয়। তার কিছুটা আভাস আমরা পেতে পারি। এই নামকরণের মধ্য দিয়ে আমরা কিছুটা আভাস, কিছুটা লক্ষণ পেতে পারি। আমরা বোঝার চেষ্টা করতে পারি লেখক ঠিক কী ইঙ্গিত করতে চেয়েছেন, লেখক বিষয়ের কোন দিকটিকে তুলে ধরতে চেয়েছেন। আর এইভাবে দেখলে মরশুমের দিনে রচনায় লেখক এই রচনায় মরশুমের দিনটিকে বা মরশুমের দিনগুলিকে ইঙ্গিত করেছেন। মরশুমের দিনগুলিকে ইঙ্গিত করেছেন। এখন মরশুম কি, মরশুমের দিনগুলোই বা কি? তাহলে এখন আমরা বুঝব যে মরশুম মানে কি। মরশুম মানে হলো ঋতু। আমাদের বাংলায় 6 ঋতুর উল্লেখ আছে। 6টা ঋতুর আভাস আমরা সারা বছর ধরে পেয়ে থাকি। আমরা হৃদয় দিয়ে অনুভব করি ঋতুগুলির উপস্থিতি। আমরা উপলব্ধি করি এই ঋতুগুলির যাওয়া আসা, আর ডালি ভরে সাজিয়ে দেওয়া কত রকমের উপহার। ঋতুগুলি আমাদের সামনে ডালি ভরে সাজিয়ে রাখে কত সব রং বেরঙের উপহার, ভরিয়ে রাখে আমাদের। এক অর্থে সারা বছর রূপ, রস, গন্ধ ও স্পর্শ দিয়ে বঙ্গবাসীকে আবেশে বিভোর করে রাখে, আবেশে ডুবিয়ে রাখে, ভরিয়ে রাখে এই ষড় ঋতুগুলি। ষড় ঋতু মানে 6টি ঋতু। এই রং বেরঙের ঋতুগুলির এক একটির উপস্থিতি আমাদের সামনে এক এক রূপে, এক এক ভাবে, এক নতুন নতুন রূপ নিয়ে তারা আমাদের সামনে উপস্থিত হয়। সত্যি আমরা ধন্য, এমন 6 ঋতুর সমাহারের মাঝে আমাদের জন্ম সার্থক। আমরা ধন্য, আমরা কৃতার্থ। আমরা এই বাংলায় জন্মেছি, আমরা বাঙালি, তাই আমরা গর্বিত। কারণ এমন ঋতুর সমাহার আর কোথাও এইভাবে উপলব্ধি করা যায় না, দেখা যায় না। তবে তোমাদের মরশুমের দিনে পাঠ্যাংশের মরশুম বলতে লেখক প্রধানত বাংলায় ফসলের সময়কালকে তথা ফসলের উপযোগী বর্ষা ঋতুকেই বোঝাতে চেয়েছেন। বর্ষা ঋতুকে কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন এই পাঠ্যাংশে বা রচনাংশে। পূর্বে যে বর্ষ অর্থাৎ বছর শুরু হতো,
বর্ষা থেকেই, সে কথাও তিনি জানিয়েছেন, উল্লেখ করেছেন এই রচনায়। বর্ষা চাষির বা ফসলের বন্ধু, কাজেই বর্ষাকে কেন্দ্র করে চাষি সমাজের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনার রোজকার দিনগুলি আবর্তিত হয়। আলোচ্য রচনায় সেদিকের প্রতি পাঠকের তথা তোমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন লেখক। তোমাদের দৃষ্টিকে আকৃষ্ট করেছেন তিনি। মরশুম তথা ফসলের মরশুমকেই লক্ষ্য রেখে এই কাহিনী এগিয়ে গেছে। আর যেহেতু ফসলের মরশুম, ফলে ফসলের মরশুমের দিনে গ্রামীণ রীতিনীতির ছবি এখানে অনেক বেশি করে ধরা পড়েছে। সেটাই তো স্বাভাবিক, কারণ ফসলকে কেন্দ্র করে যে তোড়জোড় দেখা যায় তা তো গ্রাম কেন্দ্রিক। তাই ফসলের সময় হলে এই মরশুমকে কেন্দ্র করে গ্রাম বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন ধ্বনিত হয়। এই প্রসঙ্গে আলোচ্য রচনায় লেখক তুলে এনেছেন গ্রামীণ সমাজের এক প্রাণ চঞ্চল উচ্ছল জীবনধারাকে। এ যেন একটি ফ্রেমে আঁটা গ্রাম বাংলার এক টুকরো চিরন্তন ছবি। সবুজের সমারোহের মাঝে শিল্পীর তুলির আঁচড়ে ফুটে ওঠা রং বেরঙের গ্রাম বাংলার মানুষের চঞ্চল মুখরিত জীবনধারার উচ্ছল ছবি। সুভাষ মুখোপাধ্যায় তাঁর মরশুমের দিনে গদ্যাংশে ঋতুচক্রকে কেন্দ্র করে একদিকে যেমন মানুষের জীবন ও জীবিকার নানা দিক তুলে ধরেছেন, অন্যদিকে তেমনি রংবাহারি নানা লোক উৎসবের রঙিন আবহকেও সুন্দরভাবে প্রকাশ করেছেন। গদ্যাংশের প্রথমেই কোনো একটি মফস্বল অঞ্চলের বাঁশডিপোর জীবন্ত ছবি তুলে ধরা হয়েছে। সেই বাঁশডিপোয় মফস্বল শহরের গ্রামীণ সমাজের নানা স্তরের মানুষজনের দেখা পাওয়া যায়। ডিপোতে বাসকে কেন্দ্র করে অপেক্ষামান যাত্রীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কেউ জিনিস কিনতে, কেউ মামলায় হাজির হতে, কেউ আবার সিনেমা দেখতে প্রভৃতি নানা কারণে তারা শহরে এসে হাজির হয়। তবে যাত্রীদের এই ভিড় প্রধানত মাঠে ফসল কাটার সময় অনেক গুণ বেড়ে যায়। এর থেকে এটাই স্পষ্ট হয়ে উঠছে যে গ্রামের সঙ্গে শহরের যে সম্পর্ক, সেই সম্পর্ক অবিচ্ছিন্ন এক সম্পর্ক। আমাদের এই কৃষি প্রধান দেশে প্রধান ফসল হলো ধান। ধানের ফলন নির্ভরশীল বৃষ্টির ওপরে। গ্রীষ্মকালে যখন চারদিকের বাতাস প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে, তখন রাস্তার উপর এক মজার দৃশ্য চোখে পড়ে। গ্রীষ্মকালে মরুভূমির মরীচিকার মতো রাস্তার মধ্যে মনে হবে যেন কিছু একটা চিকচিক করেই ম্লান হয়ে পড়ছে। আসলে এটি ছায়া বা জল নয়, এটি হলো মরীচিকা। আবার শরতের নীল পরিষ্কার আকাশ দেখলে মনে হয় যেন কেউ তাকে ঝকঝকে করে মেজে রেখেছে। মেঘের লেশ মাত্র দেখা যায় না, আর রাস্তার চারদিকের শুধু সবুজ ধানের ক্ষেত, শুধু সবুজের সমারোহ চোখে পড়ে। ধান কাটার পর একদম অন্য দৃশ্য চোখে পড়ে। শুধু জমির আলগুলো বুকের হাড় পাঁজরের মতো জেগে থাকে। দমকা হাওয়ায় চারদিকে ধুলো ওড়ে। একটু বেলা বাড়লেই মাটি তেতে আগুন হয়ে ওঠে। প্রচণ্ড দাবদাহে
নদী নালা, খাল বিল, পুকুর সবই শুকিয়ে যায়। চারদিক জুড়ে যেন জলের জন্য হাহাকার পড়ে যায়। এই সময় গ্রামের মেয়েরা বৃষ্টির আশায় নানা ধরনের ব্রত পালন করে। এইসব ব্রতগুলি আমাদের প্রাচীন লোক সংস্কৃতির অঙ্গবিশেষ। আবার কোথাও কোথাও বৃষ্টির অভাব দূর করার জন্য মেঘারানীর কুলো নামাবার প্রাচীন প্রথা প্রচলিত আছে। হঠাৎ করেই মেঘারানী সন্তুষ্ট হলে বিকেলের আকাশ কালো মেঘে ঢাকা পড়ে, বিদ্যুৎ চমকায়, গাছের মাথা দুলিয়ে আচমকা ঝড় ওঠে। অল্প সময়ের মধ্যেই গরম কমে যায়। ছোটরা হৈ হৈ করে আম বাগানের দিকে ছুটে যায়। নতুন উদ্যমে চাষি ভাইরা মাঠের কাজে নেমে পড়ে। আর কয়েকদিনের মধ্যেই দেখতে দেখতে মাঠের কাজ শেষ হয়ে যায়। কৃষকেরা ফসলের অপেক্ষায় দিন গুনতে থাকে। বর্ষার শেষ দিকে মেয়েরা ভাদুলি ব্রত পালন করে। একসময় এদেশে সওদাগরেরা সমুদ্রে সপ্ত ডিঙা ভাসিয়ে বাণিজ্য করতে যেত। এই ভাদুলি ব্রতের ছড়ায় সেই সময়ের ইতিহাস ধরা পড়েছে। পরিবারের নানান মানুষ যারা দূরে দূরে থাকে তাদের নিরাপদে ফিরে আসার আকাঙ্ক্ষায় এই ধরনের ব্রত উদযাপন হয়। মরশুমের দিনে এই রচনা নিয়ে আলোচনার প্রসঙ্গে, এই রচনার বিষয়বস্তু নিয়ে আলোচনার মধ্যে আমি এই রচনায় আরও কিছু শব্দ আছে যেগুলো সম্পর্কে আলোচনা করে রাখব, যেগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে রাখার চেষ্টা করব। যেমন আছে মরীচিকা। মরীচিকা কি না, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক দৃষ্টান্ত হলো মরীচিকা। বালির ওপর যখন সূর্য কিরণ পড়ে, সূর্যের আলো পড়ে, তখন দূর থেকে দেখে জল বলে মনে হয়, তাকেই মরীচিকা বলে। সূর্যের আলো বালির ওপর পড়লে প্রতিফলনের ধর্ম অনুযায়ী তা চিকচিক করে বলে, তাকে দূর থেকে দেখলে জল বলে ভ্রম হয়, জল বলে ভুল মনে হয়। গ্রীষ্মের প্রচণ্ড গরমে পিচের রাস্তার উপরেও এই একই ধরনের দৃশ্য দেখা যায়। তারপরে আছে ব্রত বলে একটা শব্দ। ব্রত, ব্রত কি না, ব্রত হচ্ছে বাঙালির গ্রামীণ জীবনে পুণ্যলাভ, পাপ ক্ষয় ইত্যাদির জন্য অনুষ্ঠিত ধর্মকর্ম। বিশেষত নারীরা এই ব্রত সম্পাদন করত। শুদ্ধ শরীরে স্নান সেরে, শুদ্ধ বসন পরে নির্দিষ্ট দেবীর কাছে ধূপ, মালা, চন্দন, প্রদীপ, পুষ্প নিবেদন সহযোগে এই ব্রত পালন করতে হয়। অনেক সময় সন্ধ্যায় ব্রত ভাঙার পর মুখে জল দিয়ে তারা আবার খাবার গ্রহণ করে। বসুধরা ব্রত, ক্ষেত্রব্রত ইত্যাদি নানা ধরনের ব্রত বাংলাদেশে প্রচলিত এবং জনপ্রিয় আছে। এর মধ্যে আছে বসুধারা ব্রত। বসুধারা ব্রত কি না, বসুধারা ব্রত একটি মেয়েলি ব্রত, গ্রামীণ মেয়েলি ব্রত। আকাশের জল প্রার্থনা করে এই ব্রত উদযাপন করা হয়। কালবৈশাখীর খর প্রভাবে সমস্ত প্রকৃতি যখন ধুলোয় ধূসর ও রুক্ষ হয়ে যায়, ঠিক তখনই তাপদগ্ধ পৃথিবীতে একটু স্বস্তির আশায় এই বসুধারা ব্রত উদযাপিত হয়। এই ব্রতের এখানে একটা দৃষ্টান্ত আছে, যেমন কাল বৈশাখী আগুন ঝরে, কাল বৈশাখী রোদে পড়ে, নদী শুকু শুকু, আকাশের ছাই। বসুধারা শব্দের আক্ষরিক অর্থ কি না, বসুধা মানে পৃথিবী। এই পৃথিবী যে ধারা বা স্রোতে প্রবাহিত হবে। সুতরাং বসুধারা নামটির মধ্যে আছে এই ব্রতের উদ্দেশ্য কি তার ইশারা বা ইঙ্গিত। আরও আছে মেঘারানীর কুলো। এই মেঘারানীর কুলো নামানোর প্রথা আমাদের দেশের গ্রাম বাংলার ঐতিহ্যময় লোক সংস্কৃতির অঙ্গ। এটিও একটি বিশেষ প্রকারের ব্রত। গ্রাম বাংলায় কৃষক পরিবারের অল্প বয়সী মেয়েরা
বর্ষা রানীকে আহ্বান জানানোর জন্য এই ব্রত পালন করে। কুলো ও জল ভরা ঘর নিয়ে চাষি ঘরের কম বয়সী মেয়েরা দল বেঁধে পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়ে। তারা বাড়ি বাড়ি ঘুরে গান গায় আর বিনিময়ে চাল, তেল, সিঁদুর, কখনো কিছু পয়সা, পান সুপারিও পায়। গ্রাম্য জীবনে এই ব্রতগুলির গুরুত্ব অপরিসীম। এমনকি এই গানের মাধ্যমে মেঘকে নামানোর জন্য লোভও দেখানো হয়। যেমন, মেঘা রানীর ঘরখানি পাথরের মাঝে, হেই বৃষ্টি নামেলো ঝাঁকে ঝাঁকে, কালা মেঘা ধলা মেঘা বাড়িয়াছনি, গোলায় আছে বীজ ধান বুনাইতে পারোনি। এরপরে আছে ভাদুলি। ভাদুলি বলে একটা শব্দ আছে। ভাদুলি কি না, বর্ষার শেষে মেয়েরা ভাদুলি ব্রত করে। তাহলে ভাদুলি হলো একটি ব্রত। এটি বিশেষ এক ধরনের ব্রত। সাধারণত বর্ষার শেষ দিকে গ্রামের মেয়েরা এই ব্রত পালন করে। বাংলার লৌকিক দেবী ভাদু, এই ভাদুর নামে ভাদ্র মাসে এই ব্রত উদযাপন করা হয়, তাই এর নাম হয়েছে ভাদুলি। এই ব্রত পালনের অঙ্গ হিসেবে, অঙ্গস্বরূপ মাটিতে আলপনা এঁকে 7 সমুদ্র, 13 নদী, নদীর চড়া, কাঁটার পর্বত, বন, ভেলা, বাঘ, মোষ, কাক, বক, তাল গাছে বাবুইয়ের বাসা ইত্যাদির চিত্র ফুটিয়ে তোলা হয়। একসময় এদেশের সওদাগরেরা সমুদ্রে সপ্ত ডিঙা ভাসিয়ে বাণিজ্য করতে যেত। এই ভাদুলি ব্রতের ছড়ায় সেই রকম ইতিহাসের ছবিও ধরা পড়েছে। সেই সময় এই ব্রতের মাধ্যমে ভাদ্রের ভরা নদীকে ডেকে মেয়েরা প্রিয়জনদের নিরাপদে বাড়ি ফেরার প্রার্থনাও জানাতো। এখানে অগ্রহায়ণ বলে একটি শব্দ আছে। অগ্রহায়ণ সম্পর্কে আমি এইভাবে একটু ব্যাখ্যা দিই যে, দেশীয় মতে, অর্থাৎ আমাদের এদেশের স্থানীয়দের মতে, আগে বছর শুরু হতো জল বৃষ্টি আর ফসলের সময় থেকে। মাসের নাম আর ঋতুর নামের মধ্যে আজও তাই তার স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়। তেমনি অগ্রহায়ণ মাসের নামের মধ্যেও এর সম্ভাব্য কারণ রয়েছে। অগ্রহায়ণ, অগ্র কথার অর্থ আগে বা শুরু, আর হায়ন কথার অর্থ হলো বছর। সুতরাং অগ্রহায়ণ শব্দের অর্থ দাঁড়াচ্ছে বছরের শুরু বা বছরের গোড়া। আর যেহেতু এই অগ্রহায়ণ মাসে ফসলের তথা চাষবাসের সময়কালের শুরু ধরা হয়েছে, আর এই কারণেই অগ্রহায়ণ মাস থেকেই বছরে শুরু হতো। কারণ এই সময় কৃষকদের কাছে অত্যন্ত সমৃদ্ধশালী মাস, কৃষকদের কাছে আনন্দের মাস, তাদের অভাব দূর করে তাদের সুখে থাকার মাস। তাহলে আমি তোমাদের পাঠ্য মরশুমের দিনে এই রচনা থেকে, এই রচনার বিষয়বস্তু, এই রচনার ভাববস্তু আর এই রচনায় উঠে আসা গ্রামীণ জীবনধারা, কিছু লৌকিক প্রথা আর ফসলের সময়কালকে কেন্দ্র করে গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্নার চিত্রকে সংক্ষেপে তুলে ধরলাম। তোমরা এটা মন দিয়ে শুনবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে। তাহলে এরপরে এই রচনার লাইন ধরে যে আলোচনা আমি করব সেটা অনেক সহজ হয়ে যাবে। আমার প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব লেখক সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে এই রচনাংশের লাইন ধরে ব্যাখ্যা। মরশুমের দিনে এই রচনার লাইন ধরে সম্পূর্ণ ব্যাখ্যা আজকের করব না, প্রায় অর্ধেক আমি আজকের আলোচনা করব, আর অর্ধেক বাকি থাকবে, যেটা আগামীকাল তোমাদের সঙ্গে আলোচনা করব। মরশুমের দিনে এই রচনা এখন তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়ে যাবে, কারণ এই রচনা বোঝার জন্য যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন ছিল সেগুলো আগে আমি আলোচনা করে নিয়েছি। যেমন শব্দার্থগুলো তোমরা দেখে নিয়েছো, শব্দার্থগুলো তোমরা মুখস্থ করে নিয়েছো। তাই এখানে যত কঠিন শব্দ আছে তার অর্থ সম্পর্কে তোমাদের আর কোনো অসুবিধা নেই। একটা গল্প
একটা রচনা বুঝতে গেলে তার শব্দার্থগুলো আগে জেনে রাখা খুব দরকার, যেটা তোমাদের জানা হয়ে গেছে। তাছাড়া এই রচনার যে মূল বিষয়বস্তু, এ রচনার ভাববস্তু, সেটাও তোমাদের আগে আলোচনা করে দিয়েছি, যেটা আমাদের এখন এই লাইন ধরে ব্যাখ্যা বুঝতে অনেকটা কাজে দেবে। সেই সঙ্গে গতদিন আমি কবি পরিচিতি আলোচনা করে দিয়েছি, কবির ব্যক্তিগত জীবন সম্পর্কে সবিস্তারেই আলোচনা করেছি, সেটাও তোমরা শুনে নিয়েছো। আশা করি আর তোমাদের এখন বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন তুমি বা তোমরা যেটা করবে সেটা হলো তোমাদের পাঠ্য বইটাকে সামনে রাখবে আর সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে এই রচনাটা সামনে খুলে রাখবে। আমার আলোচনাটা শুনতে থাকবে আর তোমাদের চোখ থাকবে পাঠ্য রচনার লাইনের দিকে, তবে গিয়ে বুঝতে আরও সহজ হয়ে যাবে। তাহলে আমরা আলোচনা শুরু করি লেখক সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে। ছোট মফস্বল শহর, ডিপোয় বাস দাঁড়িয়ে ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টর আর ক্লিনার। দেখা যাচ্ছে মরশুমের দিনে রচনায় লেখকের ব্যাখ্যা অনুসারে মরশুমের দিন উপস্থিত হয়েছে। মরশুমের দিন, এই মরশুম সম্পর্কে আগে আলোচনা করে দিয়েছি। বলেছিলাম যে মরশুম মানে ঋতু, তবে এখানে এই রচনায় মরশুম বলতে লেখক প্রধানত ফসলের সময়কে তথা ফসলের উপযোগী বর্ষা ঋতুকে বুঝিয়েছেন। এই বর্ষার সময় চাষবাস শুরু হয়, তারপর কয়েক মাস পরে মাঠ থেকে ফসল ওঠে। তো এই বর্ষার সময় থেকে যে কটা মাস চলেছে, এই কয়েকটা মাস হলো মরশুমের দিন, মরশুমের সময়কাল। আর এই মরশুমের সময়কাল যখন উপস্থিত হয়, তখন গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে মানুষের ব্যস্ততা কিন্তু অনেক বেড়ে যায়। লেখক বলেছেন যে ছোট মফস্বল শহর। মফস্বল শহর কি? মফস্বল হলো শহর বা নগরের তুলনায় অপেক্ষাকৃত ছোট সমৃদ্ধ জনপদ, অর্থাৎ শহর বা নগরে বিরাট জনপদ গড়ে ওঠে, তার থেকেও তুলনামূলকভাবে কম ছোট, তবে গ্রাম নয়, গ্রাম এবং শহরের মাঝামাঝি এরকম একটা জনপদ যা মফস্বল নামে পরিচিত। এখানে বড় শহরের কথা বলা হয়নি, এখানে মফস্বল শহরের কথা বলা হয়েছে, অর্থাৎ ছোটোখাটো শহরের কথা বলা হয়েছে, যে শহরের ডিপোতে বাস দাঁড়িয়ে রয়েছে। ডিপো মানে বলা হয়েছিল বাস স্ট্যান্ড, বাস যেখানে দাঁড়ায়। এখানে তোমাদের বইতে শব্দার্থের জায়গায় কিন্তু আড়ত লেখা আছে, তবে ডিপো মানে আড়ত না হয়ে ডিপো মানে বাস দাঁড়াবার যে স্ট্যান্ড, যে জায়গা, সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে অনেক বেশি উপযুক্ত মনে হবে। তো ডিপোয় বাস দাঁড়িয়ে রয়েছে, ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টর আর ক্লিনার। বাসের কন্ডাক্টর, বাসে যিনি টিকিট কাটেন, তিনি মাল তোলার কাজে সাহায্য করছেন, যাত্রীদের মাল বাসের ছাদে উঠছে। আর সাহায্য করছেন কে না, বাসের ক্লিনার। ক্লিনার মানে যে ক্লিন করেন, ক্লিন মানে তো পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো এখানে বাসের আর একজন কর্মী থাকেন যিনি বাসকে ধুয়ে মোছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তিনি হলেন ক্লিনার। তো কন্ডাক্টর আর ক্লিনার, কন্ডাক্টর শুধু টিকিট কাটবে, এটা তার কাজ, এটা ঠিকই। ক্লিনার বাস পরিষ্কার রাখবে, এটাও ঠিকই। কিন্তু যখন যাত্রীরা বাসে চড়ছে, বাস থেকে নামছে, তখন তাদের মাল তুলে দেওয়া, মাল নামিয়ে দেওয়ার দায়িত্বটাও তারা পালন করে। বাস যাবে দূরের শহরে কি গঞ্জে, দূরের শহরে। তো এই মফস্বল শহর থেকে বাস ছাড়ছে, অন্য দূরের শহরে বাস যাবে, কিংবা গঞ্জেও গিয়ে পৌঁছতে পারে বাস। গঞ্জ মানে বাজার এলাকা। সারা পথ সকলে যাবে না, এটা তো ঠিকই। তোমাদেরও তো বাসে যাওয়ার অভিজ্ঞতা আছে, বাস জার্নি তোমরা করেছো, নিশ্চয়ই করেছো। তো একেবারে কি শহরে গিয়ে আমরা সবসময় পৌঁছাই, না গঞ্জে গিয়ে সবসময় পৌঁছাই? আমাদের যদি মাঝে অন্য কোথাও যাওয়ার দরকার হয়,
তাহলে আমরা বাসে যেতে যেতে মাঝপথে নেমে পড়ি, তাহলে সকলে কিন্তু পুরো পথটা যায় না, মাঝখানেও অনেকে নেমে যায়। তো গ্রামের অনেক মানুষের মাঝে অনেক কোনো কাজকর্ম রয়েছে, তাই গ্রামের যাত্রীরা কিন্তু নেমে নেমে যায় মাঝ রাস্তায়। কারো বা কোর্টে মামলা আছে, গ্রামে তো সেইভাবে আমরা কোর্ট দেখতে পাই না। কোর্ট থাকে গঞ্জে, শহরে, বিশেষ করে কোর্ট থাকে শহরে, বড় বড় শহরগুলোতে কোর্ট থাকে, কারণ যেখানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো, যেখানে জনবসতিটা বেশি, যেখানে জনঘনত্ব বেশি, যেখানে মানুষ খুব সহজে পৌঁছতে পারে চারদিক থেকে, সেই সমস্ত জায়গাতে কোর্ট থাকে। তো কোর্টে মামলা আছে, মামলার দিন পড়েছে, কোর্টে সেখানে হাজিরা দিতে হবে, তাই কেউ কোর্টে উপস্থিত হওয়ার জন্য যাচ্ছে। কেউ বা এসেছিল সরকারি সেরেস্তায় হাকিমের কাছে দরবার করতে। সরকারি সেরেস্তা, সেরেস্তা মানে দপ্তর বা কার্যালয়, যে সরকারি কার্যালয়, সেখানে সরকারি কাজ করার জন্য হাকিমের কাছে, হাকিম মানে হুকুমদাতা, মুনশেফ, তো দরবার করতে, অর্থাৎ নালিশ জানাতে, তারপর আবেদন করতে, সেখানে কোনো সমস্যার সমাধান করার জন্য এসেছিল কোনো সমস্যায় পড়ে সেখান থেকে সুরাহা পেতে। কারো শক্ত রোগী আছে হাসপাতালে, দেখতে এসেছিল শক্ত রোগী মানে শক্ত রোগী না, অর্থাৎ শক্ত রোগ বা কঠিন রোগে আক্রান্ত এমন মানুষ, যাকে বলা হয়েছে শক্ত রোগী। তাহলে কঠিন রোগে আক্রান্ত এমন রোগী, হয়তো প্রায় মরণাপন্ন, শয্যাশায়ী, তার চিকিৎসা চলছে হাসপাতালে, আত্মীয় পরিবার পরিজন তাকে দেখতে এসেছিল, আবার ফিরেও যাবে এই বাসে চড়ে। কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে, তাদের গ্রামে দোকান আছে, তো দোকানের জন্য শহর থেকে মালপত্র নিয়ে যাওয়ার জন্য এসেছিল। ভিতরে নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়ায়। তো বাস যেতে যেতে কোনো এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। পাশে চায়ের দোকান আছে রাস্তার পাশে, তো সেই চায়ের দোকানে ড্রাইভার কি করছেন না, চা খাচ্ছেন। তার মানে বাস কিছুক্ষণ ওখানে থাকবে, দাঁড়াবে। তাহলে এই অল্প সময়ের অবকাশে বাসের যাত্রীরা বাসের মধ্যে আর আটকে না থেকে, আবদ্ধ না থেকে তারা বাস থেকে নেমে এসেছে। এটা আমরাও করি। আমরা অনেক সময় দূরে জার্নি করলে, দূরে লম্বা যখন যাত্রা করি, তখন অনেক সময় বাসের মধ্যে একটানা হাঁপিয়ে উঠি। তখন কোথাও একটু সময়ের জন্য যদি বাস দাঁড়ায়, তাহলে আমরা নেমে একটু চা খাই, একটু জিনিসপত্র কিনি, একটু আধটু গল্প গুজব করি। কিন্তু অল্প সময়ের যখন বাস দাঁড়িয়েছে, তখন কিন্তু আমাদের নজর থাকে ওই বাসের দিকে, ওই বাসের ড্রাইভারের দিকে, কন্ট্রাক্টরের দিকে। কেন, কখন হঠাৎ করে বাস ছেড়ে দেবে, তার জন্য আমাদের আগে থেকে নজর রাখতে হয়, সতর্ক দৃষ্টি রাখতে হয়। তো এদিকে বাসের ভেতরে যাত্রীরা যে যার নিজের নিজের জায়গাতে মালপত্র রেখে দিয়ে নিচে নেমে এসেছে। ওদিকে দেখতে পাচ্ছে সামনের চায়ের দোকানে বেঞ্চের ওপর বসে ড্রাইভার চা খাচ্ছে। সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে পিঠে ঘুরঘুর করে। নজর রেখেছে কিন্তু ড্রাইভারের দিকে। যেই ড্রাইভার উঠবে, সেই কিন্তু সবাই ছুটে গিয়ে বাসে উঠে পড়বে। তাই আশেপাশে কিন্তু ঘুরঘুর করছে, খুব বেশি দূরে যায় না। কারণ দেখা গেল ড্রাইভার উঠে গেল, তারপরে দু একবার হয়তো বাসের হর্ন দেবে, কিন্তু তারপরে যদি যাত্রীকে না পায়, ওই যাত্রীকে কিন্তু ফেলে রেখে দিয়ে চলে যেতে পারে। গরমের সময় গায়ে হাওয়া লাগায়, শীতের সময় রোদ পোহায়। যদি এটা গরমের সময় তারা যাত্রা করে, তাহলে গরমের সময় বাসের মধ্যে অনেক যাত্রী একসঙ্গে, প্রচণ্ড গরম, তো তারা একটু নেমে এসে এই আশেপাশে ঘুরঘুর করে আর গায়ে একটু হাওয়া লাগায়, বেশ একটু বাইরের হাওয়া, বাইরের পরিবেশটাকে উপভোগ করে, একটু স্বস্তি পায়। দমবন্ধ করা পরিবেশ বাসের ভেতরে, এই অভিজ্ঞতা তোমাদের আছে প্রত্যেকেরই। আবার শীতের সময় যদি তারা এরকম বাস যাত্রা করে, তাহলে বাস থেকে নেমে এসে বাইরে কোথাও রোদে দাঁড়িয়ে তারা রোদ পোহায়, একটু গাটা সেঁকে নেয়, হাত পাটা সেঁকে নেয়। একটু শীতের মিঠে রোদ শরীরটাকে সতেজ করে দেয়, বেশ তরতাজা লাগে, বেশ ভালো লাগে। এইভাবে বাস থেকে নেমে এসে কিছুক্ষণ সময় কাটায় বাসের যাত্রীরা, কিন্তু তাদের দৃষ্টি থাকে ড্রাইভারের দিকে। কখন ড্রাইভার চা খাওয়া শেষ করে বাসে উঠবে, আর তারাও হুড়মুড় করে বাসে উঠে নিজের নিজের জায়গায় বসবে বা দাঁড়াবে। মরশুমের দিনে, লেখক সুভাষ মুখোপাধ্যায়।
তোমাদের পাঠ্য লেখক সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে এই রচনার লাইন ধরে ব্যাখ্যা শুরু হয়েছিল। আমি প্রথম থেকে কিছুটা অংশ আলোচনা করে এগিয়ে গেছি। আজকের তারপরের কিছুটা অংশ আলোচনা করব। তোমরা বই নিয়ে সামনে বসো আর আমার আলোচনা শুনতে শুনতে তোমরা লাইনকে অনুসরণ করো। গতদিন আমাদের যতটা হয়ে গেছে তার মধ্যে শেষের দিকে অংশ ছিল বছরকে আমরা বলি বর্ষ। জলবৃষ্টির সময় এককালে বছর শুরু হতো বলে মরশুমের নাম হয়েছিল বর্ষ। এদেশের যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। আজকের এরপর থেকে আলোচনা শুরু হবে। লেখক সুভাষ মুখোপাধ্যায় বলেছেন যে আগেকার সময়ে মরশুমের নাম হয়েছিল বর্ষ, আর বছরকে আমরা বলি বর্ষ। আগে বছরের নাম হতো অগ্রহায়ণ মাসের নাম অনুসারে, অর্থাৎ অগ্রহায়ণ মাসের নাম এর মধ্যে রয়েছে বছর শুরু হওয়ার ইঙ্গিত। আলোচনা করেছিলাম যে অগ্র মানে আগে আর হায়ন মানে বছর, অর্থাৎ অগ্রহায়ণ হলো বছরের শুরু। আবার এই সময় নতুন ধান বা নতুন ফসল তোলে চাষিরা। তাদের ধারণা নতুন ফসল দিয়েই বছরের প্রারম্ভ অর্থাৎ বছর সূচিত হতো। তারপর শহর ছাড়ালেই দুপাশে দেখা যাবে মাথার উপর দরাজ আকাশ। দরাজ আকাশ, দরাজ মানে কি না, দরাজ মানে স্বাধীন, দরাজ মানে মুক্ত, দরাজ মানে উদার বা খোলা। তার মানে সীমাহীন আকাশ। আকাশের তো কোনো সীমা পরিসীমা নেই, কোনো বাধা ধরা গণ্ডির মধ্যে আকাশকে ধরে রাখা যায় না। তাই আকাশকে বলা হয়েছে দরাজ আকাশ, মানে মুক্ত বা খোলা আকাশ। শহরে কি আমরা এমন দরাজ আকাশ দেখতে পাই? দেখতে পাই না। আমরা কেউই দেখতে পাই না। আমরা তো প্রত্যেকে শহরে থাকি, আমরা কিন্তু কেউ দেখতে পাই না দরাজ আকাশ। আমরা খোলা মাঠ পাই না। বড়জোর যদি বাড়ির ছাদের উপরে গিয়ে আমরা আকাশকে দেখার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আকাশ কিছুটা গিয়ে সামনে কোনো বাড়ির ওপরে ঝুঁকে পড়েছে। তার মানে সীমাহীন এই খোলা বা মুক্ত আকাশকে আমরা দেখতে পাই না। কিন্তু যখন আমরা শহর ছাড়িয়ে যাব গ্রামের দিকে, দুই দিকে মাঠ, একবারে ফাঁকা মাঠ, খাঁ খাঁ করছে, তো সেই সীমাহীন প্রান্তরে আমরা কিন্তু এমন মুক্ত বা দরাজ আকাশকে দেখতে পাই। তাহলে শহর ছাড়ালেই দুপাশে দেখা যাবে মাথার উপর দরাজ আকাশ। বাঁশ রাস্তার দুধারে বট, পাকুড়, শাল, সেগুনের গাছ। বাস চলেছে, এই রাস্তার দুপারে আমরা নানা ধরনের গাছ দেখতে পাই। লেখক আলোচনা করছেন দুধারে কি কি গাছ রয়েছে না, বট গাছ রয়েছে, পাকুড় গাছ রয়েছে, শাল গাছ, সেগুন গাছ রয়েছে। তো শাল, সেগুন, বট এগুলো তো তোমরা দেখেছো, জানোই। পাকুড় গাছও দেখেছ। এই যে আমাদের শিলিগুড়িতে পাকুড়তলা মোড় আছে, ওই পাকুড়তলা মোড়ে পাকুড় গাছ রয়েছে, বিশাল বড় একটা পাকুড় গাছ। তো তোমরা দেখে নিও পরে পাকুড় গাছ কেমন দেখতে হয়। তো এইরকম বড় বড় গাছ রাস্তার দুধারে, তার ডালে দৃষ্টি মাঝে মাঝে আটকে যাবে। কি বিরাট বিরাট গাছ, তাদের ডালপালা কত মোটা মোটা, কত পাতায় ঢাকা। এমন সুন্দর গাছপালার ডালপালে দৃষ্টি আটকে যাবে, অর্থাৎ তুমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে কখনো কখনো। কিন্তু বাস তো ছুটছে, বাস ছুটে চলেছে, তোমার দৃষ্টি আটকালেও এক মুহূর্তের জন্য, কারণ তুমি খুব ভালোভাবে সেটাকে দেখতে পাবে না। বাস তোমাকে টেনে নিয়ে চলেছে। কালো কুচকুচে বাঁধানো রাস্তা, তো পিচ রাস্তার উপর দিয়ে বাস চলেছে। পিচ কি হয়? কালো হয়। তো কালো কুচকুচে পিচ বাঁধানো রাস্তার কথা বলা হয়েছে, যার উপর দিয়ে বাস ছুটে চলেছে। মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনে চলে গেছে। রাস্তা তো কখনো একেবারে সরল রেখায় টানা যায় না, রাস্তা আঁকা বাঁকা হয়।
কিছুটা হয়তো সোজা গেছে, তারপর হঠাৎ করে মোড় নিয়েছে, হঠাৎ করে বাঁক নিয়েছে, এভাবে আঁকা বাঁকাভাবে রাস্তা এগিয়ে চলেছে। আর সেই রাস্তায় বাস এগিয়ে চলেছে। আর মাঝে মাঝে চোখের দৃষ্টি আটকে যাচ্ছে দুপাশের গাছের ডালপালাতে। গরমকালে চারদিকে হাওয়া যখন আগুনের মতো তেতে ওঠে, তখন এই রাস্তার উপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। এই অভিজ্ঞতা কিন্তু তোমাদের প্রায় প্রত্যেকেরই আছে, যে গরমকালে যখন চারদিকে হাওয়া বাতাস যখন গরম হয়ে ওঠে, আগুনের মতো তেতে ওঠে, উত্তপ্ত হয়ে ওঠে, গরম হয়ে ওঠে। কি গ্রীষ্মকালে এরকম দেখা যায়, বাইরে বেরোলে একবারে বাতাস যেন প্রচণ্ড গরম, বাতাসে একটা আগুনের হলকা ছড়িয়ে রয়েছে, গা যেন পুড়িয়ে দিয়ে যায়। এরকম আগুনে তেতে ওঠা গরম বাতাস চারদিকে, তখন এই রাস্তার উপরে এক ভারী মজার দৃশ্য দেখা যায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন, যে লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে এই গরমকালে রাস্তার উপরে লেখক ভারী মজার দৃশ্যের কথা বলেছেন। তো সেই মজার দৃশ্যটা কেমন দৃশ্য? হ্যাঁ, দেখো কেমন দৃশ্য, যে দৃশ্য তোমরা নিজের চোখে দেখেছ। যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে, দূরে রাস্তার উপরে মনে হবে যেন জল চিকচিক করছে, আর সেই জলে উল্টো হয়ে পড়েছে দুপাশে গাছের ছায়া। যদি দূর থেকে তাকে জল বলে মনে হয়, তাহলে জলের উপরে তো ছায়া পড়ে, সেই ছায়া আমরা দেখতে পাই। দুপাশে গাছপালা রয়েছে, তাহলে সেই গাছপালার ছায়া পড়েছে ওই জলের উপরে। কাছে যাও, কোথায় জল, কোথায় ছায়া? না, জলও নেই, ছায়াও নেই। ঠিক মরুভূমির মরীচিকার মতো। মরুভূমির মরীচিকা এর আগে আমি আলোচনা করে দিয়েছি মরুভূমির মরীচিকা সম্পর্কে। তোমরাও মরীচিকা সম্পর্কে পড়েছ, জানো। মরুভূমিতে বালির ওপর রোদ পড়লে আলোর প্রতিফলন হয়। দূর থেকে তখন দেখে মনে হয় যে মরুভূমির মধ্যে যেন জলাশয় রয়েছে। আর ওই জলাশয় দেখে পিপাসার্ত বা তৃষ্ণার্ত পথিক যতই এগোতে থাকে, ততই দেখবে জলাশয়টা পিছ হতে থাকে, সরতে থাকে পেছনের দিকে। আসলে এটা কিন্তু সত্যি নয়, এটা একটা মনের আর চোখের বিভ্রান্তি। চোখের একটা বিভ্রান্তি তৈরি হয়, চোখের একটা ভুল তৈরি হয়। আলোর প্রতিফলনে মনে হয় জল রয়েছে, কিন্তু আসলে আলোটাই যেন প্রতিফলিত হচ্ছে, কম্পিত হচ্ছে, কাঁপছে। তো এইরকম মরুভূমির মরীচিকার মতো বাস রাস্তার উপরেও দেখা যায়। বাস রাস্তার ধারে ধারে মাঝে মাঝে লোকালয়, এগুলো আমাদের চোখে পড়ে। বাস রাস্তার দুই দিকে মাঝে মাঝে লোকালয় রয়েছে, তারপরে আবার মাঠ রয়েছে, ধানের ক্ষেত, তারপরে আবার দূরে আবার লোকালয় রয়েছে। বড় গ্রাম হলে ইটের দালান দেখা যাবে, নইলে মাটির বাড়ি, খড় কিংবা টিনের চাল। তার মানে গ্রামে বেশিরভাগ কিন্তু মাটির বাড়ি ছিল। যে সময় লেখক ব্যাখ্যা করেছেন সেই সময় মাটির বাড়ি, ওপরে খড় দিয়ে টিন দিয়ে ছাউনি। কিন্তু তার মধ্যে যদি বড় গ্রাম হয়, বড় জনপদ হয়, সেখানে কিছু মানুষ তো থাকে যারা একটু ধনী, অর্থবান, টাকা পয়সা আছে। তো তাদের বাড়িঘর ইটের তৈরি, ইটের তৈরি পাকা বাড়ি, দালানযুক্ত। দালান মানে ওই পাকা বাড়িতে টানা বারান্দা থাকে, যে স্কুল বাড়িগুলোর মতো এক টানা লম্বা বারান্দা থাকে, যাকে দালান বলা হয়। তো ইটের তৈরি দালান বাড়ি, দেখবে ওই দালানের সামনে বড় বড় পিলার থাকে। পিলার মানে স্তম্ভ। এরকম বাড়ি আমরা শহরে দেখি, তবে অনেক পুরনো বাড়ি, বনেদি বাড়িও বলা যায়। কলকাতা অঞ্চলে এরকম অনেক বাড়ি রয়েছে, কিন্তু এটা গ্রামের কথা বলা হয়েছে। গ্রামে এরকম দু একটা বাড়ি দেখা যায়, যে বাড়ি ইটের দালান, যে বাড়িতে ইটের দালান রয়েছে। আর নাহলে বেশিরভাগ বাড়ি মাটির বাড়ি, খড় কিংবা টিনের চাল দিয়ে তৈরি। লোকালয় পার হলেই আবার আদিগন্ত মাঠ। আদিগন্ত, আদিগন্ত মানে আকাশের যে সীমান্ত রেখা পর্যন্ত ব্যক্ত রয়েছে তাকে আদিগন্ত বলা হয়। আদি থেকে অন্ত পর্যন্ত, যার যেন শুরু থেকে শেষ নেই। আদিগন্ত একবারে সীমাহীন মাঠ, মাঠের পর মাঠ, মাঠের পর মাঠ। আবার হঠাৎ করে কোনো জায়গায় লোকালয়, আবার মাঠ। কারণ গ্রাম বাংলার মানুষ তো কৃষি নির্ভর বেশিরভাগই, আর এদের বেশিরভাগেরই জমি জমা আছে। তারা
সেই জমিতে ফসল ফলায়। আর মাঠ থেকে ফসল ওঠার পরে তখন ফাঁকা মাঠ একবারে ধুধু করতেও থাকে। এরকম আদিগন্ত মানে সীমাহীন, আকাশের দিগন্ত রেখা পর্যন্ত গিয়ে ছুঁয়েছে এমন আদিগন্ত মাঠ দেখা যায় লোকালয় পার হলে। এক এক ঋতুতে তার এক এক চেহারা, এই মাঠের এক এক রকম চেহারা। এই যে মরশুমের সময় যখন মাঠে ফসল ফলছে, মাঠে যখন সবুজ ধান ক্ষেত, তখন সবুজের এই যে সমারোহ, সবুজের এই যে আধিক্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তারপরে মাঠে যখন আবার ফসল ফলে তখন একেবারে যেন সোনার ফসলে ভরে যায়, তখন একটু সোনালি রং, তার রংটা একটু আলাদা। আবার মাঠ থেকে যখন ফসল তুলে নেওয়া হয় তখন মাঠ একেবারে খাঁ খাঁ করতে থাকে। আবার যখন গ্রীষ্মের সময় মাঠ ঘাট যখন তেতে পুড়ে যায় তখন মাঠ টাটগুলো দেখবে ফেটে ফেটে যায়, তখন তার আর একটা রং, আর একটা রূপ। তাহলে এক একটা ঋতুতে মাঠ ঘাটের এক এক রকম চেহারা তৈরি হয়। গ্রাম দেশে বনে বনে ফুল ফুটিয়ে বসন্ত কবে আসে কবে যায় ভালো করে ঠাহরই পাওয়া যায় না। দক্ষিণের হাওয়াই শুধু বসন্তকে মনে পড়িয়ে দেয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত একের পর এক ঋতুগুলো চলে যায়। শীতের পরে আসে বসন্ত। কিন্তু গ্রাম দেশে অর্থাৎ গ্রাম বাংলায় বনে বনে যখন ফুল ফুটে ওঠে তখন বোঝা যায় যে বসন্ত এসেছে। কিন্তু বসন্ত ক্ষণস্থায়ী, সে কবে আসে ভালো করে ঠাহর মানে আন্দাজ করা যায় না, বোঝা যায় না। শুধু দক্ষিণ দিক থেকে যখন মৃদুমন্ত হাওয়া বয়ে, বাতাস বইতে থাকে তখন মনে পড়ে যায় হ্যাঁ বসন্ত এসেছে। বসন্তকে মনে করিয়ে দেয় প্রকৃতি, দক্ষিণের হাওয়া। কিন্তু বর্ষা নামলে একবার শুধু বাইরে এসে দাঁড়াও, যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না, হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জাজিম পেতে রেখেছে। জাজিম মানে গালিচা, আমরা ইংরেজিতে কার্পেট বলি। তাহলে জাজিম মানে কার্পেট বা গালিচা। বাইরে এসে দেখা যাবে কি না সবুজে ভরে গেছে, তাই সবুজ জাজিম পেতে রেখেছে কেউ মনে হবে। কিন্তু গ্রীষ্মে সেই ঘাস শুকিয়ে গিয়েছিল, চারদিকে শুধু ধূসরতা, চারদিকে শুধু রুক্ষতা। কিন্তু বৃষ্টি নামার পর সবুজে সবুজে ভরে ওঠে, সবুজের জাজিম কেউ পেতে রেখেছে। জমিতে ধান ডিগ ডিগ করে বেড়ে ওঠে, ধান রোয়া হয়ে গেছে, সেই ধান ডিগ ডিগ করে বেড়ে ওঠে, অর্থাৎ তরতরিয়ে বেড়ে ওঠে। মাঝে মাঝে নিড়িয়ে দিতে হয় মাঠ, নিড়িয়ে দিতে হয়। নিড়িয়ে দেওয়া মানে, নিড়ানো মানে আগাছা পরিষ্কার করা। শব্দার্থে লিখিয়ে দিয়েছিলাম যে চাষের ক্ষেত অনেক সময় আগাছায় ভরে যায়। এই আগাছাগুলি খাদ্যরস শোষণ করে ফসলকে আরও দুর্বল করে দেয়, ফসলকে বাড়তে দেয় না। এই কারণে এই আগাছাকে উবড়ে ফেলে মাটিতে পুঁতে দেওয়া হয়। তো একে বলা হয় নিড়িয়ে দেওয়া বা নিড়ানো। তার মানে আগাছা নির্মূল করা, একবারে গোড়া শুদ্ধ উবড়ে ফেলা। আগাছা পরিষ্কার না করলে মাঠে ফসল তরতরিয়ে বাড়বে না, তাই আগাছা নিড়িয়ে দিতে হয় মাঠে। কিছুদিনের মধ্যেই ফুরিয়ে যায় মাঠের কাজ, তখন শুধু ফসলের অপেক্ষায় বসে থাকা, ফসলের অপেক্ষায় বসে থাকা। কারণ মাঠের কাজ, চাষবাসের কাজ শেষ হয়েছে, মাঠে এখন আপন গতিতে সবুজ ধান বেড়ে উঠবে, ফসল ফলবে। তারপরে যখন ফসল ওঠার সময় হবে তখন আবার মাঠের কাজ শুরু হবে। এখন শুধু অপেক্ষায় বসে থাকা যে কখন মাঠে পাকা ফসল ফলবে, তারপরে মাঠ থেকে পাকা ফসল কাটবে। বর্ষার শেষাশেষি মেয়েরা করে ভাদুলি ব্রত। এখানে আর একটা ব্রতের কথা উল্লেখ করা হয়েছে, ভাদুলি ব্রত। ভাদুলি ব্রত কি না, ভাদুলি হলো বিশেষ এক প্রকার ব্রত। বর্ষার শেষ দিকে গ্রামের মেয়েরা এই ব্রত পালন করে। বাংলার লৌকিক দেবী ভাদুর নামে ভাদ্র মাসে এই ব্রত উদযাপন করা হয়, তাই এরকম নাম দেওয়া হয়েছে ভাদুলি। এই ব্রত পালনের অঙ্গস্বরূপ তারা কী করে না, মাটিতে আলপনা এঁকে 7 সমুদ্র 13 নদী, নদীর চড়া,
কাঁটার পর্বত, বন, ভেলা, বাঘ, মোষ, কাক, বক, তালগাছে বাবুইয়ের বাসা ইত্যাদির চিত্র ফুটিয়ে তোলে। একসময় এদেশে সওদাগরেরা সমুদ্রে সপ্তডিঙা 7টা নৌকা ভাসিয়ে বাণিজ্য করতে যেত। এরকম বাণিজ্য যাত্রার কথা রয়েছে মনসামঙ্গল বলে একটা কাব্য। সেই কাব্যে চাঁদ সওদাগরের কথা রয়েছে। সপ্তডিঙা মধুকর ভাসিয়ে চাঁদ সওদাগর সিংহলে বাণিজ্য যাত্রার উদ্দেশ্যে গিয়েছিল। তো মনসামঙ্গলের এই কাহিনী, চাঁদ সওদাগরের কাহিনী, মা মনসার কাহিনী তোমাদের প্রত্যেকের জানা আছে। এই ভাদুলির ব্রতের ছড়ায় সেই ইতিহাসের ছবি ধরা পড়ে। সেই সময় এই ব্রতের মাধ্যমে ভাদ্রের ভরা নদীকে ডেকে মেয়েরা প্রিয়জনদের নিরাপদে বাড়ি ফেরার প্রার্থনাও জানাত। তাহলে আমি যেটা আলোচনা করে দিলাম সেই আলোচনা দেখো, লাইন ধরে পড়ো, সেই আলোচনাই আছে, সেই ব্যাখ্যা করাই আছে যে বর্ষার শেষাশেষি মেয়েরা করে ভাদুরী ব্রত। মাটিতে আঁকে আলপনা, 7 সমুদ্র, 13 নদী, নদীর চড়া, কাঁটার পর্বত, বন, ভেলা, বাঘ, মোষ, কাক, বক, তালগাছে বাবুইয়ের বাসা। এ ব্রত সেই দিনের কথা মনে করিয়ে দেয় যখন এদেশে 7 ডিঙা ভাসিয়ে সওদাগরেরা সমুদ্রে বাণিজ্যে যেত। ব্রতের ছড়ায় আজও সে ছবি ধরা আছে। বাপ গেছেন বাণিজ্যে, ভাই গেছেন বাণিজ্যে, স্বামী গেছেন বাণিজ্যে। স্বামী মানে স্বামী। বাড়ির লোকজন বাড়ি থেকে অনেক দূরে গেছে বাণিজ্যের উদ্দেশ্যে। তাহলে বাড়িতে যারা মেয়েরা রয়েছে, মহিলারা রয়েছে, তারা তো তাদের কথা ভাববে। তাদের কথা ভেবে তারা দুশ্চিন্তা করে। তারা নিরাপদে ফিরে আসুক, নিরাপদে বাড়িতে ফিরুক, এই কামনা করে। তারা যেন নিরাপদে ফিরে আসে। ভাদ্রের ভরা নদীকে ডেকে দুরু দুরু বক্ষে তারা ব্যগ্রতা জানায়। দুরু দুরু বক্ষে অর্থাৎ ভয়ে ভয়ে, না জানি প্রিয়জনদের কিছু হয়ে গেল, কিছু হয়ে যেতে পারে। তাহলে মনের মধ্যে একটা ভয়, আশঙ্কা, তাই দুরু দুরু বক্ষে তারা ব্যগ্রতা জানায়। ব্যগ্রতা মানে ব্যাকুলতা। তারা ব্যাকুল হয়ে, উদ্গ্রীব হয়ে জানাতে থাকে। মনের মধ্যে একটা উৎকণ্ঠা চাপা, একটা ভয়। তো সেই ভয়ের সঙ্গে দুরু দুরু বক্ষে তারা জানায়, নদী নদী কোথায় যাও, বাপ ভাইয়ের বার্তা দাও। নদীর কাছে তারা জানায়, নদী তো বয়ে চলেছে, নদী বয়ে গিয়ে সমুদ্রে মিশছে। তার মানে নদী হয়তো খবর দিতে পারবে তাদের বাপ ভাই স্বামীদের। কারণ নদী পথেই তো তারা গেছে বাণিজ্য করতে। তাই নদীর কাছে তারা জানতে চাইছে যে আমার বাপ ভাই, এদের বার্তা, এদের খবর দাও, সংবাদ দাও, তারা কেমন আছে, কবে ফিরবে। নদী নদী কোথায় যাও, স্বামী শ্বশুরের বার্তা দাও। বাড়ির বৌমা শ্বশুরের বার্তা চায়, খবর, আর স্ত্রীরা স্বামীর বার্তা চায়। তার মানে পরিবারের সবারই বার্তা নদীর কাছে তারা চেয়ে বসে, খবর চেয়ে বসে। আগেকার দিনে এখনকার মতো তো আর যোগাযোগের মাধ্যম ছিল না, এত সহজে খবর তো পাওয়া যেত না। তাই অপেক্ষায় দিন গুনত, আর নদীর কাছে, আকাশের কাছে, বাতাসের কাছে তারা মনের কথা জানাতো। আর তারা যাতে তাদের খবর দেয়, সংবাদ দেয়, কাতরভাবে তাদের কাছে অনুরোধ করতো মনের কথা বলে। আজ সেই সওদাগরও নেই, সেই বাণিজ্যও নেই। আছে না, সেরকম পরিস্থিতি নেই। সেরকম সওদাগরেরা আজ আর নেই। সেরকমভাবে বাণিজ্য যাত্রার কথা আজকের নেই। আজকের বাণিজ্যের কথা আছে, কিন্তু আজকের বাণিজ্যের ধরন পাল্টে গেছে। সওদাগরেরাও আছে, কিন্তু আগেকার দিনে সওদাগরের মতো আজকের মানুষজন বাণিজ্য করতে যায় না। বাণিজ্য করতে যায়, কিন্তু যোগাযোগের মাধ্যম যথেষ্ট উন্নত, খবরাখবর পাওয়াও যায়। কিন্তু এই ব্রতের ভিতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা যারা দূরে আছে। হ্যাঁ, এই ব্রতের মধ্যে মনে পড়ে যায় আপনজন, অর্থাৎ নিজের লোক, বাড়ির লোক, আত্মীয় স্বজন যারা দূরে গেছে, তাদের কথা মনে করিয়ে দেয়। হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় মেঘ। কালবৈশাখীর ঝড়ের সময় প্রচণ্ড গতিতে হাওয়া বয়, আর সেই হাওয়ায় আকাশের মেঘ একদিক থেকে আরেক দিকে
সরে যায়। তার মানে বাতাস, প্রচণ্ড গতিতে বয়ে চলা বাতাস মেঘগুলোকে উড়িয়ে নিয়ে যায়। বৃষ্টি আসি আসি করেও আসে না, বৃষ্টি আসবে আসবে করেও আসে না। মনে হয় এই বৃষ্টি এলো, এই বৃষ্টি এলো, কিন্তু আকাশের মেঘ কেটে যায়, বৃষ্টির দেখা নেই। আকাশ আগের অবস্থায় আবার ফিরে যায়, আগের অবস্থায়। যেমন মেঘমুক্ত ছিল আকাশ, সেরকম আগের অবস্থায় আবার ফিরে যায়। তবু বর্ষায় মরশুমের জন্য এখনই তৈরি হতে হয়। হ্যাঁ, বর্ষার মরশুম, চাষবাসের মরশুম, কৃষিকাজের মরশুম। সেই মরশুমের জন্য তৈরি হতে হয় এখনই। এখনই বলতে এই গ্রীষ্ম থেকেই। সারা গ্রামে চলে বর্ষার প্রস্তুতি, কারণ বর্ষা না এলে মাঠে চাষবাসের কাজ শুরু করা যাবে না। আর তার জন্য বর্ষার প্রস্তুতি চলে। বর্ষা নামার আশায় সবাই দিন গোনে। বর্ষাকে নামানোর নানা ধরনের ব্রত পালন করা হয়। হঠাৎ একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি। বৃষ্টি আসে একদিন, ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। গরম মাটিতে জল পড়ে ভাপ ওঠে। ভাপ মানে বাষ্প। কোনো গরম জিনিসের উপরে জলের ফোঁটা পড়লে যেমন বাষ্পীভূত হয়, ঠিক তেমনি গরম মাটিতে যখন বৃষ্টির জল পড়ে তখন চারদিকে ভাপ উঠতে দেখা যায়। চাষিদের মুখে হাসি ফোটে। হ্যাঁ, চাষিদের মুখে হাসি তো ফুটবেই, কারণ চাষিরা তো বৃষ্টির অপেক্ষা করে বসে রয়েছে। বৃষ্টি ছাড়া তো মাঠের চাষবাসের কাজ সম্ভব নয়। তাহলে বৃষ্টি যদি সময় মতো আসে, সময় মতো চাষবাসের কাজ হবে। ফলে চাষিদের মুখে হাসি ফোটে। ছোট ছোট ছেলেরা আনন্দে দুলে দুলে ছড়া বলে। ছেলেরাও এই বৃষ্টিতে আনন্দিত হয়, আনন্দ করে। তারা আনন্দে দুলে দুলে ছড়া বলে। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। এই ছড়া তোমরা ছোটবেলায়ও শুনেছ, আরও ছোটবেলায়। ছোকরার দল দাওয়া থেকে উঠোনে নেমে প্রথম বৃষ্টিতে হৈ হৈ করে ভেজে। এমন অভিজ্ঞতা তোমাদেরও আছে। ছোকরার দল, অল্প বয়সী ছেলেরা, তারা দাওয়া থেকে, দাওয়া মানে বারান্দা, বাড়ির বারান্দা থেকে নেমে সামনে যে উঠোন আছে ফাঁকা জায়গা, সেই উঠোনে নেমে প্রথম বৃষ্টির মজা নেয়। প্রথম বৃষ্টিতে ভিজে আনন্দ করে। তোমরা এমন বাড়িতে করো, আবার স্কুলে গিয়ে এইভাবে বৃষ্টিতে ভেজো মাঝে মাঝে। বারান্দা থেকে নেমে স্কুলের মাঠে বৃষ্টিতে ভিজতে ভিজতে কী মজা! মাটির সোঁদা গন্ধে চারদিক ভরে ওঠে। মাটির সোঁদা গন্ধ, সোঁদা গন্ধ মানে আগে বলা হয়েছে রোদে পোড়া মাটিতে যখন প্রথম বৃষ্টি পড়ে তার যে গন্ধ তাকে সোঁদা গন্ধ বলা হয়। আর সেই সোঁদা গন্ধে চারদিক ভরে ওঠে। বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায়। বৃষ্টির ঝমঝম আওয়াজটা অন্য সমস্ত আওয়াজকে চেপে দেয়, অন্য সমস্ত আওয়াজকে ছাড়িয়ে ওঠে। চারদিকে ঝমঝম বৃষ্টি একটা সুর করে ঝরতে থাকে। বৃষ্টির ছন্দে ছেলেরা ছড়ার ঝুড়ি উপুর করে দেয়। তাদের শেখা ছড়া, তাদের জানা ছড়া, সেই ছড়া তারা বলতে থাকে। যত ছড়া তারা শিখেছে, যত ছড়া তারা জানে, সমস্ত সেই ছড়ার ঝুলি উপুর করে দেয়। অর্থাৎ এই বৃষ্টির সঙ্গে ছড়া বলতে বলতে তারা মিশে যায়, মেতে ওঠে, সুর করে করে বলে। ও পারেতে কালো রং বৃষ্টি পড়ে ঝমঝম, এ পারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মন কেমন করে। তারপর কদিন সমানে বৃষ্টি, সমানে একটানা বৃষ্টি চলতে থাকে কদিন ধরে। হোগলার তৈরি মাথালে মাথা পিঠ ঢেকে দুরন্ত জলের মধ্যেই গামছা পরে চাষিরা বেরিয়ে পড়ে মাঠের কাছে। এই বৃষ্টির মধ্যেই মাঠের কাজ শুরু করতে হয়। এত বৃষ্টির মধ্যে কিন্তু চাষিদের খারাপ লাগে না, চাষিদের কষ্ট হয় ঠিকই, কিন্তু এই বৃষ্টি পড়লেই, তুরন্ত বৃষ্টির মধ্যেই তারা মনের আনন্দে মাঠের কাজ শুরু করে দেয়। আর মাথা পিঠ ঢাকে কী দিয়ে? না, হোগলার তৈরি মাথাল দিয়ে। হোগলা মানে কি বলেছিলাম? না, জলা জমিতে জন্মানো এক ধরনের আগাছা জাতীয় গাছ,
যে গাছের পাতা দিয়ে তৈরি করা হয় মাথায় দেওয়া, মাথা ঢাকানোর জন্য, মাথা বা শরীর ঢাকানোর জন্য মাথাল। মাথাল মানে টোকা। তাল পাতা দিয়ে তৈরি ছাতা বিশেষ, আবার হোগলা দিয়ে তৈরি হতে পারে, যা মাথা থেকে কোমর পর্যন্ত বিস্তৃত থাকে। তাল গাছের ডোঙার মতো আকৃতি বিশিষ্ট। কোথাও একে সারসিও বলা হয়, কোথাও টোকা বলা হয়, কোথাও মাথাল বলা হয়। তো এই মাথালে মাথা পিঠ ঢেকে তারা চাষের কাজে নেমে পড়ে। ধান রোয়া, আল বাঁধার কাজ এখনই সেরে ফেলতে হবে। হ্যাঁ, ধান রোয়ার কাজ, ধান রোয়া, ধানের গোছ, ধানের চারা রোয়ার কাজ, আর চারদিকে মাঠের চারদিকে যে আল বাঁধা থাকে সরু বাঁধ, সেই আল বাঁধার কাজটাও সেরে ফেলতে হবে। ধান ছাড়াও কারো আছে পাটের জমি, তারও বিস্তর কাজ। মাঠে পাট হয়েছে, তো সেই পাটের জমির জন্য মাঠ বা ক্ষেত তৈরি করতে হয়। তাই সেই সময় চাষিদের কিন্তু বিস্তর কাজ, অনেক কাজ তাদের করতে হয়। এইভাবে তারা কাজে নেমে পড়ে। মরশুমের দিনে লেখক সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে এই রচনা নিয়ে লাইন ধরে ব্যাখ্যা করছিলাম। অনেকটা অংশ আমাদের আলোচনা হয়ে গেছে। এখন এর পরবর্তী কিছুটা অংশ আমরা লাইন ধরে আলোচনা করে এগিয়ে যাব। তার আগে আমি একটু আলোচনা করে নিই এর আগে যতটা অংশ হয়ে গেছে তার মধ্যে বিষয়টা কেমন ছিল। মরশুমের দিনে পাঠ্যাংশে লেখকের কথা অনুযায়ী শহর ছাড়ালেই দুপাশে দেখা যাবে মাথার উপর দরাজ আকাশ। লেখক আগেই আলোচনা করেছেন। বাস রাস্তার দুধারে বট, পাকুড়, শাল, সেগুন গাছ, তার ডালে মাঝে মাঝে দৃষ্টি আটকে যাবে। আর দেখা যাবে কালো কুচকুচে বাঁধানো রাস্তা মাঝে মাঝে বাঁক নিয়ে চলে গেছে সোজা সামনের দিকে। গরমকালে আবার শহরের এই রাস্তায় দেখা যায় অন্য এক দৃশ্য। যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে, আর সেই জলের উপর উল্টে পড়েছে দুপাশের গাছের ছায়া। কিন্তু আসলে ওটা জল নয়, ওটা আসলে মরীচিকা। অন্যদিকে শহর ছাড়িয়ে গ্রামে ঢুকলেই বদলে যায় দৃশ্যপট। বাস রাস্তার ধারে ধারে লোকালয়। বড় গ্রামে দেখা যাবে ইটের দালান বাড়ি, ছোট গ্রামে খড় কিংবা টিনের চালা বিশিষ্ট মাটির বাড়ি। লোকালয় পার হলেই আবার দিগন্ত বিস্তৃত মাঠ। এক এক ঋতুতে দেখা যায় তার এক এক রকমের রূপ। ঋতু ভেদেও গ্রামে এইভাবে দৃশ্যান্তর ঘটে। শরতের আকাশে যতদূর চোখ যায় মনে হয় আকাশটাকে কেউ যেন ঝকঝকে তকতকে করে মেজে রেখেছে। নিচে কোথাও মাটি দেখা যায় না, সামনে পেছনে একটানা সবুজ ধান ক্ষেত, আর তার উপর দিয়ে মাঝে মাঝে হাওয়া ঢেউ খেলে খেলে বেড়াচ্ছে। দূরে দাঁড়িয়ে থাকে একটা দুটো তাল, খেজুর কিংবা শিশু পলাশ। আবার শরতের শেষে মাঠের সে আর এক রকম নতুন চেহারা। যত দূর দৃষ্টি যায় দেখা যায় রুক্ষ শুষ্ক মাটি। গ্রামের শুকনো কঙ্কালসার চেহারা বেরিয়ে আসে। মাঠের মাঝখানের আলগুলো জেগে থাকে বুকের হাড় পাঁজরের মতো, আর গ্রামে যাওয়ার মেঠো পথ জেগে থাকে মাথা উঁচিয়ে। একটু বেলা বাড়লে মাটি তেতে ওঠে, গরম হয়ে ওঠে। চাষিরা তাই সকাল সকাল দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে ফেরে, কারণ বেলা বেড়ে গেলে প্রচণ্ড রোদে তারা কাহিল হয়ে পড়বে। আর এদিকে প্রখর গ্রীষ্মে নদী, পুকুর, খাল, বিল সব শুকিয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, যেন এলোমেলো শুকনো কয়েকটি কাঠির কঙ্কাল উঠতে থাকে। রাখালের দল ছড়ি হাতে বট অশ্বত্থ গাছের তলায় বসে থাকে। মাঝে মাঝে আগুনের হলকার মতো হাওয়া দেয়। আর গ্রামের মানুষ, পথচারীরা পায়ে পায়ে চলা পথ ধরে তারা গন্তব্যে পৌঁছায়। সেই পথ গেছে কখনো বট অশ্বত্থ গাছের তলা দিয়ে, তো কখনো আম কাঁঠালের ছায়ায় ছায়ায়, কখনো আবার বাঁধানো ইদারা, নদী, নালা, তাল পুকুরের ধার দিয়ে গেছে, যেখানে যেখানে তারা
পিপাসার জল পাবে সেই সমস্ত রাস্তা দিয়ে তারা যাতায়াত করে। আমাদের এই পর্যন্ত আলোচনা হয়ে গিয়েছিল। আজকের আমরা আলোচনা করব এর পরের অংশ, লাইন ধরে ব্যাখ্যা করব। এরপর আছে মেঘারানীর কুলো নামাবার প্রথা। কোথাও আছে বৃষ্টির অভাবে মেঘারানীর কুলো নামাবার প্রথা। তাহলে মেঘারানীর কুলো এই প্রথাটি পালনের আসল উদ্দেশ্য কি না, বৃষ্টির অভাব মেটানো। বৃষ্টি না হলে ফসল ফলবে না, তাই চাষিদের কাছে বৃষ্টি অত্যন্ত জরুরি। আর বৃষ্টির জন্য তারা এই প্রথা পালন করে। তাদের বিশ্বাস এমন প্রথা পালন করলে মেঘারানী অঝরে বৃষ্টি নামাবে তার মেঘ থেকে। এই প্রথায় যে ছড়াটা আমরা দেখতে পাচ্ছি সেখানে মেঘকে নানা ধরনের আদুরে সম্বোধন করে ডাকা হয়েছে, যেমন বুন মেঘারানী, মেঘারানী, কালা মেঘা, ধলা মেঘা, ফুল তোলা মেঘা, ধুলোর মেঘা, তুলোর মেঘা, বার মেঘা, আড়িয়া মেঘা, হাড়িয়া মেঘা, কুড়িয়া মেঘা, সিঁদুর মেঘা, এরকম কত রকমের সম্বোধনে মেঘকে ডাকা হয়েছে, মেঘারানীকে ডাকা হয়েছে। এইভাবে নানা ধরনের আদুরে সম্বোধন করে অল্প বয়সী মেয়েরা মেঘারানীকে মাটিতে নেমে আসার জন্য লোভও দেখায়, এক অর্থে টোপ দেয়, লোভ দেখায়। তাদের বিয়ের পর তারা কালো মেঘের কপালে কাজলের টিপ দিয়ে মেঘারানীকে সাজাবে, তাদের নাকের নোলক বেচে মেঘারানীকে ছাতা কিনে দেবে এও জানায়। এমনকি সিঁদুর রাঙা মেঘকে তাদের কৌটো ভরা সিঁদুর দেওয়ার কথাও তারা জানায়। এইভাবে তারা মেঘকে টোপ দিয়ে মেঘকে নামিয়ে নিয়ে আসতে চায়। বৃষ্টি যাতে অঝরে ঝরুক এটাই তো তারা চায়, তাই এরকম প্রথা পালনের মাধ্যমে তারা কামনা করে বৃষ্টির। এই প্রথা পালন করতে গিয়ে তারা কুলো জল ঘর নিয়ে চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে, বাড়ি বাড়ি ঘুরে গান গায়। গান গেয়ে বাড়ি বাড়ি থেকে তারা পায় চাল, তেল, সিঁদুর, কখনো 2-4টে পয়সা আর পান সুপারিও পায়। তো এইভাবে বাড়ি বাড়ি ঘুরে আর তারা এই মেঘারানীর কুলো নামাবার প্রথায় যে গানটা গায় দল বেঁধে, সেই গানটা কি ছিল? হ্যাদেলো বুন মেঘারানী, হাত পা ধুইয়া ফেলাও পানি, ছোট ভুঁইতে চিনচিনানি, বড় ভুঁইতে হাঁটু পানি, মেঘারানীর ঘরখানি পাথরের মাঝে, হেই বৃষ্টি নামেলো ঝাঁকে ঝাঁকে, কালা মেঘা ধলা মেঘা বাড়ি আছনি, গোলায় আছে বীজ ধান বুনাইতে পারোনি। পারলে তোমরা ছড়াটা মুখস্থ রেখো, কারণ মেঘারানীর কুলো নামাবার প্রথা লিখতে গেলেই ছড়াটা লিখতে হবে। আবার এটাও বলা যেতে পারে যে মেঘারানীর কুলো নামাবার প্রথা কী, এবং সেই প্রথায় যে ছড়া বা গানটি রয়েছে সেই গানটি লেখো। এই গানের মধ্যে মেঘকে নামাবার জন্য যে লোভের কথা আছে, লোভ দেখানোর কথা আছে, সেটাও কিন্তু এইভাবে আমরা দেখতে পাচ্ছি। মেঘকে নামাবার জন্য তারা নানা লোভ দেখায়। কালো মেঘা নামো, ফুল তোলা মেঘা নামো, ধুলোর মেঘা, তুলোর মেঘা, তোমরা সবাই নামো, কালো মেঘা টলমলো, বার মেঘার ভাই, আরও ফুটিক জল দিলে ফুটিক চিনার খাই। কালো মেঘা নামো নামো, চোখের কাজল দিয়া তোমার ভালে, ভালো মানে কপালে, টিপ আঁকিব মোদের হলে বিয়া, আমাদের বিয়ে হলে তোমার কপালে টিপ এঁকে দেবো। কি দিয়ে? না, চোখের কাজল দিয়ে। আড়িয়া মেঘা, হাড়িয়া মেঘা, কুড়িয়া মেঘার নাতি, নাকের নোলক বেচিয়া দিব তোমার মাথার ছাতি। নাকের নোলক বেচে তার মাথার ছাতা কিনে দেবে। কৌটা ভরা সিঁদুর দেব, সিঁদুর মেঘার গায়ে। তাহলে সিঁদুর মেঘা, সিঁদুর রঙের মেঘের গায়ে কৌটো ভরে সিঁদুর দিয়ে এঁকে দেবে। আজকে যেন দেওয়ার ডাকে মাঠ ডুবিয়া যায়। আজকে তোমাকে যেভাবে ডাকছি সেই ডাকে যদি সাড়া দিয়ে তুমি আমাদের মাঠ ঘাটকে ডুবিয়ে দাও, তাহলে কিন্তু আমরা এই দেব তোমাকে। এইভাবে মেঘকে নামার লোভ দেখায়। আর সেই লোভে যদি মেঘ নেমে আসে, আসলে এই লোভে কি আর মেঘ নেমে আসতে পারে? না আসে। আসলে গ্রাম বাংলার মেয়েদের, মানুষের এই যে বিশ্বাস, এই বিশ্বাস থেকে কিন্তু তারা
বেঁচে রয়েছে, বিশ্বাস থেকে তারা টিকে রয়েছে। বিশ্বাস মানুষকে টিকিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। এই বিশ্বাসের মধ্যে হয়তো আমরা যুক্তি খুঁজে পাবো না, আমরা কোনো যুক্তিসঙ্গত অর্থই খুঁজে পাবো না, কিন্তু এটা সম্পূর্ণ বিশ্বাস। আর বিশ্বাসের উপরে ভর করে কিন্তু আমরাও অনেক ক্ষেত্রে চলি। শরতে দেখবে যত দূর দৃষ্টি যায় নীল রঙের আকাশটাকে কেউ যেন ঝকঝকে তকতকে করে মেজে রেখেছে। শরৎকালের আকাশ কেমন হয়? নীল রঙের আকাশ, কোথাও মেঘের ছিটে ফোঁটা নেই, একেবারে মেঘ মুক্ত নীল আকাশ, মানে কাঁচের মতো স্বচ্ছ। আর মাঝে মাঝে সাদা সাদা মেঘগুলো পেঁজা তুলোর মতো আকাশে ভেসে বেড়াচ্ছে। তাহলে শরৎকালে যখন আকাশের দিকে দৃষ্টি যাবে তখন কি দেখা যাবে? নীল রঙের আকাশে কেউ যেন সারা আকাশটাকে একেবারে ঝকঝকে তকতকে করে মেজে রেখেছে। যেমন আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে তকতকে করে বাসন মাজি, বাসন মাজলে দেখবে নতুন বাসন মাজার পরে ঝকঝকে তকতকে হয়ে গেলে মুখ দেখা যায়। তো এইরকম আকাশটাতেও যেন মুখ দেখতে পাওয়ার মতো পরিষ্কার পরিচ্ছন্নতা। রোদ যেন কাঁচা সোনার মতো। এ তো বর্ষার আকাশ নয়, এ তো শরতের আকাশ, মেঘমুক্ত নীলাকাশ। তাহলে রোদ যেন কাঁচের মতো, কাঁচের মতো যেমন ঝলমল করে তেমনি কাঁচা সোনার মতো ঝলমল করতে থাকে। কাঁচা সোনা, কাঁচা সোনা বা তরল সোনা তোমরা দেখবে। কাঁচা সোনার রং কেমন হয়? একটু হালকা হলদেটে বা সোনালি রঙের। হ্যাঁ, রোদ যখন ওঠে শরৎকালে ঝলমল করে ওঠে কাঁচা সোনার মতো। নিচে কোথাও মাটি দেখা যাচ্ছে না। কেন মাটি দেখা যাচ্ছে না? কারণ মাঠে সবুজ ধানে ঢেকে রয়েছে। শরতে মাঠে কিন্তু সবুজ ধান, ধান থেকে সবে শীষ বেরোচ্ছে। সামনে পিছনে একটানা সবুজ ধান। সমুদ্রের মতো তার পার দেখা যায় না। সমুদ্রের এক ধারে দাঁড়ালে যেমন অন্য ধারে পার দেখা যায় না, একেবারে সীমাহীন, ঠিক তেমনি এই সবুজ ধান ক্ষেতের একদিকে দাঁড়ালে আর একদিকের ধার বা শেষটা দেখা যায় না, একেবারে সমুদ্রের মতো সীমাহীন। মাঠের পর মাঠ সবুজ ধানে মোড়া। তার উপর দিয়ে মাঝে মাঝে ঢেউ খেলে যায় হাওয়া। হাওয়া ঢেউ খেলে যাচ্ছে। এখানে হাওয়ায় কথাটা আছে তোমাদের বইতে সম্ভবত, দেখো, কিন্তু হাওয়ায় হবে না, হাওয়া হবে। ওই সবুজ ধানের উপর দিয়ে ঢেউ খেলে যাচ্ছে হাওয়া। মানে হাওয়া যখন ধানের উপর দিয়ে যায় তখন ধান গাছের মাথাগুলোকে একটু নুয়ে নিয়ে যায়। আর নুয়ে দিয়ে গেলে কী হবে? মাথাগুলো যখন নুয়ে পড়ে নেমে যায় তখন মনে হচ্ছে নিচু হয়ে গেল। তার মানে আবার যখন হাওয়া চলে গেল আবার উঁচু হয়ে গেল। তাহলে উঁচু নিচু এরকম ঢেউ খেলে খেলে হাওয়া যাচ্ছে। কি মজা না? সবুজ ধানের উপরে হাওয়া ঢেউ খেলছে, হাওয়া যেন মজা করে খেলা করছে, দেখতে খুব সুন্দর লাগে। এই অভিজ্ঞতা কিন্তু তোমাদের প্রত্যেকেরই আছে। এরকম সবুজ ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে হাওয়ার খেলা দেখা অসাধারণ। দূরে দূরে জেগে থাকে একটা দুটো তাল খেজুর কিংবা শিশু পলাশ। দূরে দূরে জেগে থাকে। হ্যাঁ, দূরের দিকে দেখা যায় এই ধান ক্ষেতের দূরে হয়তো আলের ওপরে বা হয়তো ধান ক্ষেতের পাশে জমির ওপরে কি দেখা যায় না? কিছু গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে দেখা যায় তাল খেজুর। দেখো একসঙ্গে লেখা আছে তাল আর খেজুর, এই দুটো শব্দকে আলাদা করা নেই। তার মানে এইভাবে বোঝার কোনো কারণ নেই যে তাল খেজুর মানে তাল খেজুর একটাই গাছ, তাল গাছ আর খেজুর গাছ। ঠিক তেমনি শিশু পলাশ একসঙ্গে লেখা আছে মানে শিশু পলাশ একটা কোনো গাছের নাম নয়। আবার এটাও বোঝা উচিত নয় যে শিশু পলাশ মানে পলাশ গাছের ছোট গাছ, পলাশ গাছের চারা। শিশু পলাশ মানে ছোট পলাশ গাছ না, শিশু গাছ আলাদা আছে, আবার পলাশ গাছও রয়েছে। তাহলে শিশু গাছ, পলাশ গাছ, তাল গাছ, খেজুর গাছ এরকম মাঝে মাঝে মাথা উঁচু করে দূরে দূরে জেগে আছে। ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। ধান যখন কাটা হয়ে যায় তখন মাঠ তো ধুধু করে, ধুধু করা মাঠ, শুকনো মাটি। যতদূর দৃষ্টি যায় রুক্ষ মাটি, শুষ্ক মাটি অর্থাৎ শুকনো মাটি, একেবারে রুক্ষতা, কোথাও কোনো সরসতা নেই, সেখানে জলের ভাগ আর প্রায় দেখা যায় না, শুকিয়ে গেছে মাঠঘাট। তাহলে রুক্ষ মাটি, রুক্ষ শুষ্ক মাটি দেখা যায়। শুকনো কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে সেই মাঠের।
শুকনো কঙ্কালসার চেহারা। কঙ্কালসার চেহারা মানে তো আগে বলেছি একবারে হাড় কঙ্কাল বেরিয়ে গেছে, কঙ্কালের মতো চেহারা। তো রোগা পাতলা যারা দেখবে, একেবারে রোগা পাতলা, মানে খায় না, খেতে ইচ্ছে করে না, মা বাবা পেছনে দৌড়েও খাওয়াতে পারে না। আছে তোমাদের মধ্যে কেউ কেউ দেখবে হাড় গোড় বেরিয়ে পড়েছে, হ্যাঁ, শুধু শরীরটাই রয়েছে কিন্তু মাংস যেন নাই শরীরে, পাঁজরা গোনা যাচ্ছে, পাঁজরা আর হাড় গোনা যাচ্ছে। তো এইরকম কঙ্কালসার চেহারা, ওই শুকনো মাঠঘাটের অবস্থা। আর আলগুলো জেগে থাকে বুকের হাড় পাঁজরের মতো। শরীরের হাড় পাঁজর অর্থাৎ পাঁজরা, আমাদের পাঁজরার হাড় যেমন অনেক সময় জেগে থাকে রোগা শরীর হলে, শরীরে যদি মাংস একটু কম থাকে, মেদ যদি একটু কম থাকে, যেমন পাঁজরার হাড় গোনা যায়, তেমনি ওই মাঠের মাঝে মাঝে আল মানে জমিগুলোকে যে সরু বাঁধ দিয়ে ঘিরে রাখা হয় তাকে আল বলা হয়। তো সেই আলগুলো হাড় পাঁজরের মতো জেগে থাকে মাঝে মাঝে। মাঠের ভিতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার। সবাই তো আর আলের উপর দিয়ে যায় না, আর আলের উপর দিয়ে গেলে ওইভাবে একদিক থেকে আরেক দিকে যাওয়া খুব সহজ নয়। তাই আলের উপর দিয়ে ঘুরে ঘুরে গেলে অনেকটা সময়ও লাগবে। তো মানুষ কী করে, একেবারে রাস্তার এপার থেকে ওই পার পর্যন্ত মাঠের মাঝখান দিয়ে গিয়ে ওঠে। ধরো এমন একটা রাস্তা রয়েছে যে সোজা গিয়ে আবার রাস্তাটা বাঁক নিয়েছে, মোড় ঘুরে অন্যদিকে চলে গেছে। তাহলে ওই রাস্তার উপর দিয়ে যদি গ্রামের লোকেরা যায় তাহলে তাদেরকে অনেকটা পথ অতিক্রম করতে হবে, অনেকটা সময় লাগবে। তাই অনেকে কি করে, রাস্তার মোড় না ঘুরে এই রাস্তার এক ধারে মাঠে নেমে গিয়ে একেবারে অন্য ধারে রাস্তায় গিয়ে সোজাসুজি মাঠের মাঝখান দিয়ে গিয়ে ওঠে। তাই তাদের সময় কম লাগে, পরিশ্রম কম হয়। তো এরকম চলতে চলতে কী হয় না, মাঠের মাঝখান দিয়ে একটা পায়ে চলা অস্পষ্ট রাস্তা তৈরি হয়ে যায়। তাহলে মাঠের ভিতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার। আকাশের রং তখন তামার হাঁড়ির মতো। তামার তৈরি হাঁড়ি তোমরা দেখেছই, তামার হাঁড়ির রংটা যেমন হয় তামাটে, তো সেই তামাটে রঙের মতো আকাশের রং সেই মুহূর্তে। রোদ প্রচণ্ড তীব্র, সেই রোদের দিকে তাকানো যায় না, চোখ ঝলসে দেবে, চোখ ধারিয়ে দেবে। গরুর গাড়ির চাকায়, মানুষের পায়ে মাটির ডেলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয়। গরুর গাড়ি, সে রাস্তা দিয়ে মাঠের ওপর দিয়ে গরুর গাড়ি চলেছে, তো গরুর গাড়ির চাকা প্রচণ্ড ভারী, তো সেই চাকাতে মাটির যে ডেলাগুলো আছে, মাটির যে উঁচু উঁচু গোল গোল ঢিবিগুলো আছে বা বড় বড় ঢেলা বা বড় ছোটো ডেলা আছে, তো সেই ঢিলগুলো, মাটির ঢিলগুলো গরুর গাড়ির চাকায় গুঁড়ো হয়ে যায়। আর ওই মানুষের পায়ে চলতে চলতে ওই ঢিলগুলো গুঁড়ো হয়ে যায়, গুঁড়ো হয়ে ধুলো হয়ে যায়। গ্রামের দিকের মানুষেরা অনেকেই তো মাঠে খালি পায়ে হাঁটে, আমাদের সে অভ্যাস নেই। আমরা কিন্তু এরকম উঁচু নিচু জমিতে বা ঢেলা আছে এমন জমিতে যদি হাঁটি আমাদের পা কিন্তু ফোসকা পড়ে যাবে। তো আমাদের সেই অভ্যাস নেই, কিন্তু এই গ্রামের মানুষগুলোর অভ্যাস আছে, তাদের পায়ে এই ডেলাগুলো ভেঙে গুঁড়ো হয়ে যায়। আর গরুর গাড়ি, আর এখন খুব একটা গরুর গাড়ি দেখাই যায় না, যদিও লেখক আগেকার কথা বলেছেন, তখন গরুর গাড়ি গ্রামে প্রায় দেখা যেত। সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ায়, কখনো দমকা হাওয়ায় উড়ে উড়ে দৃষ্টির আড়াল করে দাঁড়ায়। সেই ধুলো, ওই যে ডেলাগুলো গুঁড়ো হয়ে যে ধুলো হয়ে যেত, হঠাৎ করে একটা দমকা হাওয়া এলো, হঠাৎ করে একটা জোরে হাওয়া এলো, সেই হাওয়াতে উড়ে ধুলোগুলো দৃষ্টির আড়ালে চলে গেল। আবার একটা ঘূর্ণি হাওয়া এলো, ঘূর্ণি, ধুলোগুলোকে ঘুরিয়ে 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 অন্যদিকে নিয়ে চলে গেল। তো সেই ধুলো যখন এরকম ঘূর্ণি হাওয়ায় বা দমকা হাওয়ায় বা ঝোড়ো হাওয়ায় উড়ে, তখন কিন্তু দৃষ্টি ঝাপসা হয়ে যায়, আমাদের চোখের দৃষ্টির আড়ালে অনেক কিছু চলে যায়। একটু বেলা হলেই মাটি তেতে আগুন হয়ে ওঠে। যত সময় গড়ায় সূর্যের তেজ আরও প্রখর হয়, চারদিকে যেন সূর্য একবারে আগুন ঝরাতে থাকে, আর মাটি সেই আগুনে তেতে আরও গরম, আরও উত্তপ্ত হয়ে ওঠে। যারা হাল বলদ নিয়ে ভোরে মাঠে গিয়েছিল, হাল বলদ, বলদ মানে গরু, পুরুষ গরু তো বলদ, তো বলদ দিয়ে চাষিরা মাঠে চাষ করে হাল দিয়ে, হাল মানে লাঙল দিয়ে। তো যারা হাল আর বলদ নিয়ে ভোরে মাঠে গিয়েছিল, বেলা বাড়লেই তারা যত তাড়াতাড়ি পারে ঘরে ফিরবে। কেন? প্রচণ্ড গরম, তাই খুব ভোর ভোর কিন্তু গ্রামের লোকেরা ওঠে এবং মাঠে যায়, কাজকর্ম করে। আবার তারা বেলা বাড়ার সাথে সাথে তাড়াতাড়ি চলে আসে, দুপুরবেলা আবার একটু বিশ্রামও নেয়, তারপরে আবার বিকেলে কাজ যায়।
তাহলে বেলা বাড়ার সাথে সাথে তারা যত তাড়াতাড়ি পারে ঘরে ফিরবে, কারণ প্রচণ্ড রোদ, বাইরে আর থাকার মতো পরিবেশ নেই। এদিকে নদী, পুকুর, খাল, বিল শুকিয়ে যায়। নদী শুকিয়ে গেছে, পুকুর শুকিয়ে যাচ্ছে, খাল শুকিয়ে যাচ্ছে, বিল মানে দিঘি তাও শুকিয়ে যাচ্ছে। সূর্যের এত তেজ সমস্ত জল টেনে নিচ্ছে, জল সব বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে। গাছে পাতা থাকে না, গাছের পাতাও ঝরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। খাল, বিল, নদী নালার ধারে ধারে ছাড়া কোথাও ঘাসের ডগা দেখা যায় না। কি করে দেখা যাবে? মাঠ ঘাটে ঘাস দেখা যায় না, ঘাসও তো শুকিয়ে গেছে। মাঠঘাট শুকিয়ে গেছে, ঘাস কি করে মাঠ থেকে জল পাবে, তাই না? তাই সব শুকিয়ে গেছে। আর যেটুকু জল থাকে খাল, বিল, নদীতে, তার পাশাপাশি একটু ঘাসের ডগা দেখা যায়, এছাড়া আর কোথাও ঘাসের সন্ধানই পাওয়া যায় না। রাখালের দল ছড়ি পাঁচন হাতে বট অশ্বত্থের ছায়ায় বসে থাকে। রাখাল বালকেরা যারা গরু নিয়ে মাঠে চড়াতে গিয়েছিল, তারা গরু তো মাঠে ছেড়ে দেয়, কিন্তু ওই গরমে তারাও কাহিল, তারাও ক্লান্ত হয়ে পড়ে। তারা কি করে? বট গাছ, অশ্বত্থ গাছের ঠান্ডা ছায়ায় তারা বসে অপেক্ষা করে, আর তাদের হাতে গরুকে তাড়ানোর জন্য, গরুকে নিয়ন্ত্রণ করার জন্য ছড়ি পাঁচন। ছড়ি পাঁচন মানে রাখালদের হাতে থাকে গরু তাড়ানোর যে বেত, তাকে বলা হয় ছড়ি পাঁচন। মাঝে মাঝে হাওয়ায় আগুনের হলকা দেয়। মাঝে মাঝে হাওয়া যখন আসে, হঠাৎ করে আগুনের একটা হলকা, যেন দমকা হাওয়ায় আগুনের একটা হলকা এসে সারা শরীরকে জ্বালিয়ে দেয়। বট অশ্বত্থ গাছের নিচে ছায়া আছে, সুশীতলতা আছে, কিন্তু বাইরে তো নেই। বাইরের সেই আগুনের হলকা এসে সেই রাখাল বালকদের গাকে যেন পুড়িয়ে দিয়ে যায়, জ্বালা ধরিয়ে দিয়ে যায়। জলের জন্য চারদিকে হাহাকার পড়ে যায়। কোথায় জল? খাল, বিল, নদী নালা প্রায় শুকিয়ে গেছে, তাহলে মাঠে তো জলই নাই। মানুষ জলের জন্য হাহাকার করে। গরু, বাছুর, মানুষজন জল না পেয়ে একেবারে হন্যে হয়ে দিশেহারা হয়ে যায়। লোকে সেই সময় ছায়া খুঁজে খুঁজে যাবে। এত গরমে হাঁটতে গিয়ে কোথায় একটু গাছের ছায়া, সেখানে একটু বিশ্রাম নেয়, সেখানে একটু দাঁড়ায়, তারপরে আবার পথ চলা শুরু হয়। আবার রোদে পুড়ে তেতে একেবারে কাহিল হয়ে পড়ে, আবার গিয়ে একটু গাছের ছায়া দাঁড়ায়। এভাবে ছায়া খুঁজতে খুঁজতে তারা এগিয়ে চলে। পায়ে চলা রাস্তা যাবে বট অশ্বত্থের তলা দিয়ে। পায়ে চলা যে পথ, সেই পথ বটগাছ, অশ্বত্থ গাছের তলা দিয়ে যাচ্ছে, আর সেই বটগাছ, অশ্বত্থ গাছের তলায় তারা একটু বিশ্রামও করে নিতে পারে। আম কাঁঠালের ছায়ায় ছায়ায়, গ্রামে আম কাঁঠাল, বট অশ্বত্থ এই গাছগুলো বেশি দেখা যায়, তো সেই আম কাঁঠাল, বট অশ্বত্থের তলায় যে ছায়া, সেই ছায়াতে এরা একটু বিশ্রাম নেয়, একটু জিরিয়ে নেয়, তারপরে তারা এগিয়ে চলে। এইভাবে তারা পথ চলতে চলতে নিজেদের গন্তব্যে এগিয়ে যায়। বাঁধানো ইদারা, নদী নালা, তাল পুকুরের ধার দিয়ে দিয়ে তারা এগিয়ে চলে বাঁধানো ইদারার পাশ দিয়ে। ইদারা মানে পাড় বাঁধানো বড় কূপ বা কুয়ো। পাড় বাঁধানো একটা বড় কুয়ো, এই কুয়ার পাশে যে পাড় বাঁধানো থাকে, ইট বালি সিমেন্ট দিয়ে পাড় বাঁধানো থাকে, দেখবে সেই পাড় বাঁধানো বড় কুয়োকে ইদারা বলা হয়। তো সেই ইদারার পাশ দিয়ে, কখনো নদী নালার পাশ দিয়ে, তাল পুকুরের পাশ দিয়ে, ধার দিয়ে তারা এইভাবে এগিয়ে চলে। যেখানে হাতের কাছে পিপাসার জল পাওয়া যাবে, তারা সাধারণত সেই পাশ দিয়ে, সেই ধার দিয়েই কিন্তু যাতায়াত করে। কারণ অনেকটা পথ চলতে চলতে আর এই প্রচণ্ড রোদে এতটাই কাহিল হয়ে পড়ে, তখন কি করবে? জল তো দরকার না, পিপাসার্থ হয়ে পড়ছে, তৃষ্ণা। তাই যেখানে যেখানে জল পেতে পারবে, সাধারণত সেই সমস্ত জায়গা দিয়ে বা সেই জল পাওয়া যাবে যেখানে, তার পাশ দিয়ে এরা যাতায়াত শুরু করে। মরশুমের দিনে রচনায় এর পরে আলোচনা করা হয়েছে গ্রাম বাংলার বিভিন্ন ব্রত নিয়ে, ব্রত কথা নিয়ে, ব্রত পালনের লোক সংস্কৃতির অনেকগুলো ধারা নিয়ে, নিয়মকানুন নিয়ে। এর আগে আমি আলোচনা করে দিয়েছিলাম যে ব্রত কী না। ব্রত হচ্ছে বাঙালির গ্রামীণ জীবনে পুণ্যলাভ, পাপ ক্ষয় ইত্যাদির জন্য অনুষ্ঠিত ধর্মকর্ম। বিশেষ রীতি পদ্ধতিতে এই ধর্মকর্ম পালন করা হয়। বিশেষত নারীরাই এই ব্রত সম্পাদন করে। শুদ্ধ শরীরে স্নান সেরে, শুদ্ধ বসন পরে নির্দিষ্ট দেবীর কাছে ধূপ, মালা, চন্দন, প্রদীপ, পুষ্প নিবেদন সহযোগে এই ব্রত পালন করতে হয়। অনেক সময় সন্ধ্যায় ব্রত ভাঙার পরে মুখে জল দিয়ে তারপর তারা খাবার গ্রহণ করে।
কোনো কোনো ব্রত পালন করা হয় আবার গৃহের সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে। আবার কোনো কোনো ব্রত পালনের উদ্দেশ্য হলো নানা রকমের বিপদ থেকে সমস্যা থেকে মুক্তির জন্য। তবে গ্রাম বাংলার কৃষক বাড়ির মেয়েরা কৃষির উন্নতির জন্য, চাষবাসের উন্নতির জন্য, ফসলের উন্নতির জন্য কামনা করে বিভিন্ন ব্রত পালন করে থাকে। আবার সেই কারণেই বর্ষাকে আহ্বান জানিয়ে এদেশে বহু ধরনের ব্রত বা প্রথা পালনের রীতি আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো বসুধারা ব্রত, ক্ষেত্রব্রত, মেঘারানীর কুলো নামানোর প্রথা। এই সমস্ত ব্রত বা প্রথাগুলো চাষি ঘরের মেয়েরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে। লাইন ধরে ব্যাখ্যা শুরু করি। আকাশের জল চেয়ে বসুধারা ব্রত করিবার এই হলো সময়। তাহলে বসুধারা ব্রতের কথা উল্লেখ করা হয়েছে এবং সেই বসুধারা ব্রত করা হয় কী কারণে? না আকাশের জল চেয়ে। বসুধারা ব্রত নিয়ে এর আগেও আমি আলোচনা করে দিয়েছি। এটি এক ধরনের মেয়েলি ব্রত। আকাশের জল প্রার্থনা করে এই ধরনের ব্রত উদযাপন করা হয়। কালবৈশাখীর খড়োত্তর প্রভাবে সমস্ত প্রকৃতি যখন ধুলোয় ধূসর রুক্ষ শুষ্ক হয়ে ওঠে, ঠিক তখনই তাপে দগ্ধ পুড়ে যাওয়া এই পৃথিবীতে একটু স্বস্তির আশায় এই বসুধারা ব্রত উদযাপিত হয়। কেননা এখন কাল বৈশাখী আগুন ঝরে, কাল বৈশাখী রোদে পড়ে, নদী শুকু শুকু আকাশের ছাই। অর্থাৎ কাল বৈশাখী মানে বৈশাখ মাসে যেন আগুন ঝরাচ্ছে, আগুন ঝরে পড়ছে চারদিকে, আর রোদে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নদী শুকু শুকু মানে নদী শুকিয়ে কাঠ শুকনো হয়ে গেছে। আকাশের ছাই, আকাশে যেন ছাই ভস্য উঠছে, সমস্ত দিকে যেন রুক্ষতা শুষ্কতা বিরাজ করছে। তার মানে কোথাও কোনো সরসতা নেই, কোথাও কোনো জল নেই, কোথাও কোনো প্রাণ নেই, সমস্ত কিছু পুড়ে ছাই, একেবারে পুড়ে খাক হয়ে গেছে। মরশুমের দিনে লেখক সুভাষ মুখোপাধ্যায়। আজ আমরা আলোচনা করব মরশুমের দিনের বাকি অংশ, মানে শেষ অংশ। আমাদের এর আগে যতটা অংশ আলোচনা হয়ে গিয়েছে সেখানে ছিল আলোচ্য মরশুমের দিনের রচনায় গ্রামীণ সংস্কৃতির এক টুকরো ছবি লেখক ধরেছেন। আলোচ্য রচনায় তিনি মফস্বলের বাস ডিপোর ব্যস্ততার ছবির পরিচয় দিয়েছেন। ফসলের সময় এবং অন্যান্য সময় কৃষি জমির দৃশ্য কেমন হয় সেই চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আবার গ্রামীণ সমাজের নানা ব্রত ও প্রথার কথাও তিনি তুলে ধরেছেন। যেমন বসুধারা ব্রত করে আকাশ থেকে বর্ষাকে নামানোর চেষ্টা, ক্ষেত্রব্রত পালন করে চাষির ঘরের বউয়েরা খেতে বীজ ধান পোতার ব্যাপারটিকে রীতিমতো উদযাপন করে। কোথাও আবার মেঘারানীর কুলো নামানোর প্রথাও রয়েছে। অল্প বয়সী কৃষক রমণীরা বাড়ি বাড়ি ঘুরে গান গায় মেঘ নামানোর জন্য, যেন মেঘকে নানা লোভ দেখায়। তো এইভাবে বিভিন্ন ব্রত এবং ঋতুভিত্তিক বেশ কিছু ছড়ার দৃষ্টান্ত এখানে ফুটে উঠেছে। এরপরে আমরা বাকি অংশের লাইন ধরে আলোচনা করব। কখনো কখনো হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো হয়ে আসে। হঠাৎ করে বিকেল বেলার দিকে আকাশ কালো হয়ে রয়েছে। কেন হঠাৎ করে কালো হয়ে আসে? কালবৈশাখীর মেঘ করেছে, কালবৈশাখীর ঝড় উঠবে। এই কালবৈশাখীর ঝড়, এই কালবৈশাখীর মেঘ, এই কালবৈশাখীর পরিবেশ, এটা তোমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে। প্রত্যেকে এই কালবৈশাখী ঝড় দেখেছো। হঠাৎ করে বিকেলের দিকে আকাশ কালো করে চারদিককে অন্ধকার করে দেয়, তারপরে ভয়ঙ্কর ঝড় ওঠে। ঝিম ধরা আকাশে দেখা দেয় বেগবান মেঘ। ঝিম ধরা আকাশ, ঝিম মেরে আছে, গুম মেরে আছে, ঝিমিয়ে রয়েছে। আর সেই ঝিমিয়ে থাকা আকাশে হঠাৎ করে বেগবান মেঘ, তীব্র গতিতে, ভয়ঙ্কর গতিতে, প্রচণ্ড গতিতে মেঘ জমাট বেঁধে যায়। মেঘের কোলে চমকাতে থাকে বিদ্যুৎ। এই দৃশ্যও তোমরা দেখেছো।
হঠাৎ করে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। তারপর নারকেল, তাল, খেজুর গাছের মাথাগুলোকে হেলিয়ে দিয়ে নেমে আসে আচমকা ঝড়। আচমকা হঠাৎ করে ঝড় নেমে আসে, আর বড় বড় গাছের মাথাগুলো নুয়ে যায়। জলের বড় বড় ফোঁটা তপ্ত মাটিতে পড়তে না পড়তে মিলিয়ে যায়। মাটি গরম হয়েছিল, বৈশাখ মাস, প্রচণ্ড রোদ, মাঠঘাট ফেটেছিল, নদী নালা শুকিয়ে গিয়েছিল, মাটি তো গরম হয়ে রয়েছে, উত্তপ্ত হয়ে রয়েছে। তো গরম মাটিতে যখন জলের ফোঁটা পড়ে তখন কি হয়? বাষ্পীভবন হয়। অনেক সময় আমরা ধোঁয়া উঠতে দেখি। তো সেই বাষ্পীভবনে মুহূর্তের মধ্যে বড় বড় ফোঁটাগুলো মিলিয়ে যায়। মেঘ যতই ডাকুক, যত গর্জায় তত বর্ষায় না, এটা একটা প্রবাদ। এই গ্রাম বাংলায় বা আমাদের মুখে মুখে এরকম প্রবাদ আমরা শুনতে পাই যে যত গর্জায় তত বর্ষায় না, মানে যত গর্জন করে তত বর্ষণ করে না, যত ডাকে তত কিন্তু বৃষ্টিপাত ঘটায় না। তার মানে এই প্রবাদটাকে আমরা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কাজে এভাবে প্রয়োগ করি যে যত চিৎকার চেঁচামেচি করে, যত হম্বিতম্বি করে, যত মুখে বলে, তত কিন্তু কাজে করে দেখায় না বা করতে পারে না। এই মেঘের ক্ষেত্রেও তাই বলা যায়। মেঘ যতই ডাকুক, মেঘ প্রচণ্ড গর্জন করছে, প্রচণ্ড জোরে ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, মেঘ ডাকছে, কিন্তু যেভাবে হুম্বিতুম্বি করছে, যেভাবে দেখাচ্ছে, সেইভাবে কিন্তু বৃষ্টি নামে না। আমরা ভাবি ভয়ঙ্কর বৃষ্টি নামবে এবং এই প্রবল বর্ষণে চারদিক ভেসে যাবে, কিন্তু ততখানি কিন্তু ঘটে না। কখনো কখনো শিলাবৃষ্টিও হয়। এই কালবৈশাখী ঝড়ের সময় আমরা হঠাৎ করে শিলাবৃষ্টিও দেখতে পাই। তখন মুহূর্তের মধ্যে জুড়িয়ে যায় গ্রীষ্মের তাপ। এই গ্রীষ্মকালের যে প্রচণ্ড তাপ, চারদিকে যে গরম হয়েছিল, হঠাৎ করে মিলিয়ে যায়। বেশ একটা সুশীতলতা, একটা ঠান্ডা ঠান্ডা ভাব বিরাজ করে। যে গ্রীষ্ম, যে গরম আমাদের গা পুড়িয়ে দিয়েছিল, গা একবারে জ্বালা ধরিয়ে দিয়েছিল, সেখান থেকে আমাদের একটু মুক্তি হয়, আমরা একটু স্বস্তি পাই। ছেলেদের তো দারুণ মজা, ভারী মজা। কম বয়সী ছোটো ছোটো ছেলেমেয়েরা, ছেলেরা হই হই করে ছোটে আম বাগানে। বৈশাখ মাস, গাছে তখন আম রয়েছে, আর এরকম প্রচণ্ড ঝড়ে সে আম গাছগুলি থেকে আমগুলো গাছের তলায় পড়ে ছড়িয়ে রয়েছে। তাহলে এই সময় এ ওর বাগানে, এ ওর আম বাগানে গিয়ে ঢোকে। আম কুড়োনোর যে মজা, যে আনন্দ, সেটা তোমরা যারা শহরে আছো তারা কিন্তু সেভাবে বুঝতে পারো না, টের পাও না। কিন্তু গ্রাম বাংলায় আম বাগানে ছেলে মেয়েদের এই হই হই করে আম কুড়োনো, বিশেষ করে ঝড়ের সময়, কেউ যদি ঝড়ের সময় কারোর বাগানে আম কুড়োয়, সেটা কিন্তু অপরাধ নয়, সেটা কিন্তু অন্যায় নয়। এখন কেউ অন্য সময় গাছে উঠে আম পাড়লো, অন্যের বাড়িতে, অন্যের বাগানে গাছে উঠে আম পাড়লো, সেটা কিন্তু অপরাধ, সেটা কিন্তু অন্যায়। কিন্তু এই ঝড়ের সময় যখন আম পড়ে যায়, তখন এ ওর বাগানে ঢুকে আম কুড়ায়, এটা কিন্তু অন্যায় বা অপরাধের মধ্যে ধরা হয় না। এটা একটা দারুণ মজা, এটা একটা দারুণ আনন্দের ব্যাপার। তো সবাই হই হই করে ছোটরা আম কুড়োতে ছোটে। অন্ধকার হলে সঙ্গে হ্যারিকেন নেয়। হ্যারিকেন তো জানো, তো অন্ধকার হলে সেই হ্যারিকেন জ্বালিয়ে তারা আম কুড়োতে ছোটে। সুর করে করে বলে, আম কুড়োতে ছোটে, আম কুড়ায়, আর এই সুন্দর ঝড়ের পরিবেশের সঙ্গে তারা সুর করে করে ছড়া বা গানের তালে মেতে ওঠে। ঝড় ঝড় ঝড়, একটি আম পড়, একটি আম পড়িস নে কো, তলা বিছিয়ে পড়, খুকু খাবে পেট ভরে, নিয়ে যাবে ঘর। তাই ঝড়ের কাছে তারা অনুরোধ করে, কাতরভাবে অনুরোধ করে যে ঝড় আরও একটু বেশি বেশি জোরে, বেশি প্রচণ্ড জোরে তোরা বয়ে চল, যাতে একটা আধটা আম নয়, অনেক আম গাছের তলা বিছিয়ে পড়ে, খুকু কিছু আম কুড়িয়ে খাবে পেট ভরে, আর কিছু তার বাড়ির জন্য নিয়ে যাবে। বাসে ভিড় দেখতে হয় মাঠে ফসল উঠলে। মাঠ থেকে যখন ফসল ওঠে, তখন এই গ্রামের কৃষক পরিবারগুলো আর্থিক কষ্ট থেকে মুক্তি পায়। সারা বছর প্রধানত এরা চাষবাসের উপর নির্ভরশীল। চাষবাসের থেকে, অর্থাৎ
ফসলের থেকে যে অর্থ এরা উপার্জন করে সেই অর্থ দিয়েই এরা নিজেদের সারা বছরের প্রয়োজন মেটায়, শখ পূরণ করে। তাই ফসল ওঠার আগে পর্যন্ত কিছুটা অভাব, দারিদ্র্য বা আর্থিক টানাটানি দেখা যায়, তবে ফসল ওঠার পরে সেই আর্থিক যে অভাব, দারিদ্র্য সেটা কিন্তু অনেকটা ঘুচে যায়। তো মানুষের হাতে তখন হঠাৎ করে অনেকটা পয়সা চলে আসে। তখন তারা নিজেদের দরকারি জিনিসগুলো কেনার জন্য, নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য, নিজেদের শখ আহ্লাদ মেটানোর জন্য তখন তারা শহরে যায়, শহরে ভিড় করে, আবার শহর থেকে ফেরে। তার মানে ফসল ওঠার সময়ে বাসে কিন্তু বেশি ভিড় দেখা যায়। অন্যান্য সময় ভিড় কম দেখা যাওয়ার কারণ আছে, সেটা তোমরা বুঝতেই পারছো। কারণ হাতে পয়সা না থাকলে মানুষ তো আর শুধু শুধু ঘুরে বেড়াবে না, পয়সাটাও যথেষ্ট দরকার। তাহলে বাসে ভিড় দেখতে হয় মাঠে যখন ফসল ওঠে। মেয়ে দেখতে, পুজো দিতে লোকে এখানে সেখানে যায়। মেয়ে দেখতে, বিয়ের জন্য মেয়ে দেখতে যায়, পুজো দিতে যায়, আরও অনেক রকমের জিনিস কিনতে যায়, অনেক কাজে যায়, অনেক দরকারি কাজে যায়। তার মধ্যে জিনিস কিনতে যায়, টাকা হাতে আছে, সিনেমা দেখতে যায়, মামলার তদবির তদারক করতে যায় শহরে। তদবির তদারক মানে দেখাশোনা করা বা খোঁজ খবর নেওয়া, যে মামলাটা ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, মামলার হেয়ারিং মানে শুনানিটা সেদিনকার হয়তো পড়েছে, সেদিনকার তাদের যেতে হবে। আবার অনেক সময় তারা উকিলকে দিয়ে জজ সাহেবকে একটা নির্দিষ্ট তারিখ দেওয়ার জন্য আবেদন রাখে। তো সেটা সম্ভাব্য তাদের হাতে যখন পয়সা আসে সেই সময়টাতে, তাহলে সেই সময়টাতে তারা শহরে যায় নানা কাজে। উকিল, মোক্তার, বামুন, পুরুত, দর্জি, দোকানি দুটো পয়সার মুখ দেখে। উকিল, মোক্তার মানে এরা হচ্ছে আইন নিয়ে কারবার করে, আইনজীবী। আর নিম্নতর আইনজীবীকে মোক্তার বলা হয়েছে। উকিল মানে আইনজীবী, আর মোক্তার হলো তার থেকে আরও নিম্ন স্তরে থাকা আইনজীবী। তাহলে উকিল, মোক্তার এদের কাছে তো মানুষ যাবেই, কারণ মামলার ব্যাপার। বামুন, পুরুত, ব্রাহ্মণ ঠাকুর মানে পুরুত মানে পুরোহিত, তো বামুন পুরুত মানেই বামুন ঠাকুর বা পুরোহিত মানুষ। পুজো অর্চনার জন্য তার কাছেও যেতে হবে, হাতে তখন পয়সা এসছে। দর্জি, দোকানি, দর্জি দোকানির কাছে এই জামা প্যান্ট কাটানোর জন্য বা মেয়েরা নানা ধরনের তাদের পোশাক টোশাক তৈরির জন্য এই দর্জি দোকানিদের কাছে যায়। আর সেই সময় দর্জি, দোকানি, বামুন, পুরুত, উকিল, মোক্তার এরা দুটো পয়সার মুখ দেখে। কারণ তখন বিক্রি বাটা বাড়ে, কেনাকাটা বাড়ে, তখন এরা এই সমস্ত গ্রামের মানুষদের কাছ থেকে এইসব জিনিস বিক্রি করে পয়সা পায়। এরাও একটু বেশি উপার্জন করতে পারে এই মরশুমের সময়কাল এলে। গ্রামের সঙ্গে শহরের যে এখনও নারীর টান, এটা তো মানতেই হবে যে শহরের সঙ্গে গ্রামে একটা নারীর টান আছে, বা গ্রামের সঙ্গে শহরে একটা নারীর টান আছে। নারীর টান তো সন্তানের সঙ্গে মায়ের সঙ্গে সন্তানের যেমনভাবে নারীর টান থাকে, নারীর বন্ধন থাকে, তার মানে একেবারে হার্দিক বন্ধন, হৃদয়ের বন্ধন, একবারে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে জুড়ে থাকাকে বলা হয় নারীর টান, গভীর টান যাকে বলে। হ্যাঁ, গ্রামের সঙ্গে শহরের এরকম একটা গভীর টান আছে। আমরা তো জানি যে আমাদের শহরকে কেন্দ্র করে, এই শিলিগুড়ি শহরকে কেন্দ্র করে চারদিকে কতগুলো গ্রাম আবর্তিত রয়েছে। তার মানে গ্রামগুলোর কেন্দ্রে রয়েছে শহর, বা একটা শহর কিন্তু গ্রামকে কেন্দ্র করে থাকে। আর শহরগুলো কিন্তু বেঁচে রয়েছে, টিকে রয়েছে, এটা কিন্তু গ্রামের উপরে নির্ভর করি। গ্রাম থেকে যদি শাক সবজি ফসল মানে এই সমস্ত খাবার দাবার না আসতো, তাহলে শহর কিন্তু খিদে মারা যেত। তার মানে আমাদের গ্রামের সঙ্গে একটা নারীর টান আছে। আবার দেখবে বহু মানুষ যাদের দেশের বাড়ি হয়তো গ্রামে, তারা নিজেদের
নানান সুবিধার জন্য, নিজেদের দরকারের জন্য শহরে এসে বসবাস করে। চাকরি সূত্রে এসছে, কেউ ব্যবসা সূত্রে এসছে, কিন্তু তাদের গ্রামে জন্ম হয়েছিল, গ্রামে বড় হয়ে ওঠা। তার মানে গ্রামের সঙ্গে একটা নারীর যোগ, নারীর টান কিন্তু আছে। আর গ্রামের সঙ্গে শহরের, শহরের সঙ্গে গ্রামের যে একটা নারীর টান আছে, সেটা ভালো কোন সময় বোঝা যায় না? সেটা ভালো বোঝা যায় এই মরশুমের দিনগুলো এলে। কারণ মরশুমের দিনগুলোতে গ্রাম থেকে মানুষ, অনেক বেশি মানুষ শহরে এসে ভিড় করে। লেখক বলেছেন, ধন বলতে ধান। ধন মানে তো সম্পদ। এখানে ধন বলতে ধান বোঝানো হয়েছে। ধন বলতে যদি সম্পদ হয়, তো ধান তো সম্পদ। বিশেষ করে গ্রাম বাংলার মানুষের কাছে ধানই তো সম্পদ। ধান তো তাদের মুখের অন্ন যোগায়, ধান তো তাদের বেঁচে থাকার মাধ্যম। ধানের মাধ্যমেই তো তারা নিজেদের প্রয়োজন, দরকারগুলো পূরণ করে। তাই ধান কিন্তু সম্পদ। কথাটা আজও সত্যি। এই যে ধান, যে ধন তথা সম্পদ, এই কথাটা কিন্তু আজও সত্যি। আমাদের বাংলা কৃষি নির্ভর বাংলা। কৃষিকাজের উপরে আমরা অনেকটাই নির্ভর করে আছি। ফসল না ফললে, ধান না হলে মানুষের কতখানি যে সমস্যা হয়, মানুষ যে কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়, আজও আমরা বুঝতে পারি। ধানের সবচেয়ে বড় বন্ধু কিন্তু বৃষ্টি। মাটি ফসল, আকাশ দেয় জল, তাহলে মাটি দেয় ফসল, মাটি থেকে তো ফসল ফলে। আকাশ জল দেয়, আকাশ থেকে বৃষ্টি নামে। ফসল আর জল বৃষ্টির কামনা করেই লোকের সারা বছর কাটে। হ্যাঁ, ফসলের কামনা করে সারা বছর কাটে। আর ফসলের কামনা করে কাটালেই তো হবে না, ফসল ফলবে জল বৃষ্টির কারণে। তাই জল বৃষ্টির কামনা মানুষকে করতেই হয়। বিশেষ করে গ্রামের দিকের মানুষ, তারা মাঠে নামবে, মাঠের কাজ করবে, ফসলের কাজ করবে। যদি সঠিক সময় বৃষ্টি না হয়, তাহলে তারা হাপিত্তেশ করতে থাকে। জল বৃষ্টির জন্য তারা আকাশের দিকে তাকিয়ে থাকে। সময় মতো বৃষ্টি না হলে ফসল ফলা সম্ভব নয়। তাই ফসল আর জল বৃষ্টির কামনা করেই লোকের সারা বছর কাটে। দেশি মতে আগে বছর শুরু হতো জল বৃষ্টি আর ফসলের সময় থেকে। আমাদের এদেশীয়দের মতে বছরের শুরু হতো জল বৃষ্টি আর ফসলের সময় থেকে। তাহলে জল বৃষ্টি ফসল কোন সময় হয়, কোন ঋতুতে হয়, তাহলে সেই ঋতু থেকে, সেই ঋতুর সময়কাল থেকে বছর শুরু হতো। আসলে বছর শুরু হওয়া আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত সুখের, অত্যন্ত সমৃদ্ধির। তাহলে যে মাস সমৃদ্ধির সময়, যে মাস আমাদের সুখের, আনন্দের, সেই মাস থেকেই তো বছর শুরু হওয়া উচিত। কেন? যে মাসগুলোতে অভাব আছে, দারিদ্র্য আছে, মানুষ আনন্দ করতে পারবে না, সেই মাস দিয়ে যদি বছর শুরু হয়, তাহলে সারা বছরে কেমন একটা মলিনতা, বিষণ্ণতা, মন মরা হয়ে সারা বছর কাটবে। এটা কি ভালো লাগে? তাই বছর শুরু হতো জল বৃষ্টি আর ফসলের সময় থেকে। মাসের নাম আর ঋতুর নামের মধ্যে আজও তার স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়। মাসের নামকে যদি আমরা বিশ্লেষণ করি, ঋতুর নামকে যদি আমরা বিশ্লেষণ করি, ভাঙি, তাহলে দেখতে পাবো যে ফসলের সময় থেকে আর জল বৃষ্টি শুরু থেকেই আগেকার দিনে বছর শুরু হতো। যেমন লেখক ব্যাখ্যা করেছেন যে আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে। অগ্রহায়ণ, এটাকে ভাঙলে দুটো শব্দ দাঁড়ায়, অগ্র যোগ হায়ন। হায়ন মানে বছর, আর অগ্র মানে তো জানো, অগ্র মানে আগে। অগ্রহায়ণ মানে তাহলে দাঁড়াচ্ছে বছরের আগে, মানে বছরের শুরুতে, বছরের গোড়া। হায়ন কথাটার মানে ফসল। হায়ন কথাটার মানে যেমন বছর লেখক বলেছেন, তেমনি হায়ন কথার আর এক অর্থ হলো ফসল। তাহলে হায়ন মানে যদি ফসল হয়, আর অগ্র মানে যদি গোড়া হয়, তাহলে ফসল ফলবে, ফসল শুরু হবে, এমন একটা সময় থেকেই বছর শুরু হচ্ছে। বছরকে আমরা বলি বর্ষ। এই বর্ষ শব্দটা সাধু ভাষা, সংস্কৃত থেকে এসেছে। বর্ষ মানে বছর, আমরা জানি। সাধু ভাষায় বর্ষ আর চলিত ভাষায় বছর। তো বছরকে আমরা বলি বর্ষ। জল বৃষ্টির সময় এককালে বছর শুরু হতো বলে মরশুমের নাম হয়েছিল বর্ষ।
ওই যে বছর, হায়ন মানে বছর, আবার বছর মানে বর্ষ, আর জল বৃষ্টির সময় এই বছর বা বর্ষ শুরু হতো, তাই মরশুমের নাম হয়েছিল বর্ষ। তাহলে সাধু ভাষায় বর্ষ মানে যদি বছর হয় আর বছর মানে যদি ফসল হয়, তাহলে দাঁড়াচ্ছে এই বর্ষ তথা বছর শুরু হয়েছিল আগেকার দিনে কোন সময় থেকে, কোন ঋতু থেকে? না, এই মরশুমের তথা জল বৃষ্টির সময়কালের থেকে, বর্ষার সময়কাল থেকে। এদেশের যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। হ্যাঁ, চাষবাসকে কেন্দ্র করেই তো মানুষের অভাব দারিদ্র্য থেকে মুক্তি, চাষবাসকে কেন্দ্র করে মানুষের আনন্দ, মানুষের সুখ সমৃদ্ধি। তাই চাষবাসের এই সময়কালে যত পালা পার্বণ, উৎসব, আনন্দ, অনুষ্ঠান, যত আনন্দ মুখরিত উৎসব, যত পালা পার্বণ, যাত্রা, অনুষ্ঠান সব কিছুই এই চাষবাসের সময়কালেই কিন্তু প্রধানত শুরু হয়েছিল। কারণ মানুষ তখন সুখে থাকে, আনন্দে থাকে। মনে যদি সুখ না থাকে তাহলে মানুষ কি উৎসবে মন থেকে সামিল হতে পারবে, অংশগ্রহণ করতে পারবে? তোমরাই বলো। পালা পার্বণে, আনন্দ অনুষ্ঠানে মানুষ তখনই তো একবারে ভেতর থেকে, অন্তর থেকে অংশগ্রহণ করতে পারে যদি মানুষের মন ভালো থাকে। আর মন ভালো থাকবে তখনই মানুষের যদি অভাব না থাকে, দারিদ্র্য না থাকে। অর্থের কথা যদি চিন্তা করতে হয় দিন রাত, তাহলে সেই মানুষ অন্যদিকে মন দেবে কি করে? গ্রামের মানুষদের এই সময়টাতে অর্থ কষ্ট অনেকটাই ঘুচে যায়, তাই এই সময় তারা পালা পার্বণ, উৎসব, আনন্দ এই সমস্ত কিছুতে অংশগ্রহণ করে বা যোগ দেয়। তারা নিজেরা মেতে ওঠে আনন্দে।